আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। আমি শুরু করতেছি একটা ঘটনা দিয়ে, এবং এই ঘটনাটি একটা ইমেইল। আমি জানি না যে কতটা মানে আপনাদের কেমন লাগবে। আমি এই সপ্তাহে দুটো ইমেল সিলেক্ট করেছি, তার মধ্যে এটি একটি, চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মিনহাজুর রহমান শান্ত বলছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে। এই ঠিকানা গোপন রাখবেন। আপনি আগে বলে দিয়েছেন, পরে বলছেন ঠিকানা গোপন রাখবেন। আগে বলতে হবে ঠিকানা গোপন রাখবেন। আচ্ছা, আমার দেশের বাড়ি এটা মনে হয় গোপন রাখতে বলছেন উনি। আচ্ছা, না বলবো না। আমি জানি আপনি ভালো মানুষ, ভালোর দলে, তাই পড়া দরকার নাই। কেমন আছেন নিশ্চিত হয়েই বললাম আপনি ভালো আছেন। খুব ইচ্ছা ছিল স্টুডিওতে যে ঘটনা বলার, কিন্তু সময়ের অভাবে হলো না। একটা ঘটনা পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। যাই হোক, 2013 সাল থেকে আমি ভূত এফএমে নিয়মিত শ্রোতা। তবে আমার পাঠানো এটা প্রথম ঘটনা। জানি না কতটা ভয়ঙ্কর, তবে তিনি আশা করছেন যে ঘটনাটি অসাধারণ হয়ে উঠবে। ভালো লাগলে পড়ে শোনাতে বলছেন। ইমেলটা যদি একটু বড়, কিন্তু খুব রহস্যময়, যার উত্তর আমি আজও খুঁজে বেড়াই। যাই হোক, সরাসরি আমি আমার ঘটনার দিকে চলে যাচ্ছি। আমার এই ঘটনাটা একটা ট্রেনের ইঞ্জিনকে নিয়ে। আমার এই ঘটনাটা আমার দুলাভাইয়ের কাছ থেকে শোনা। বলে রাখা ভালো, আমার দুলাভাই একজন ট্রেন চালক, রেলের ভাষায় যাকে বলে লোক মাস্টার। ওকে, আই নো দ্যাট। দুলাভাই যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই বলছি। দিন তারিখ ঠিক মনে নেই। 2017 সালের মার্চ মাসের কোনো একদিন আমি ট্রেন নিয়ে যশোরের কোন একটা জায়গায় সীমান্ত এক্সপ্রেস ট্রেনকে ক্রসিং এর জন্য অপেক্ষা করছিলাম। এই সময় ট্রেনের ইঞ্জিন হঠাৎ করে সাউন্ড করে এবং বেরিয়ে চলছিল সেই সাউন্ডটা, এবং আমি ভাবলাম যে ভ্যাকুয়াম হয়তো মনের ভুলে বন্ধ করিনি, কিন্তু পরে দেখলাম যে না, সবকিছু ঠিকই আছে। তাহলে হঠাৎ করে আরপিএম বেড়ে যাওয়ার কারণ কি বুঝতে পারলাম না, তবে বিষয়টা সহজভাবে নিলাম। তখন আমার মনে প্যারানর্মাল কোনো কিছু আসেনি। একটু পর আস্তে আস্তে সব ঠিক হয়ে গেল। আমি আসল ঘটনা ঘটলো এরপর। গোরচাঁদপুর নামক একটা স্থানে একটু পরে যেই অনেক দূর থেকে ট্রেনের হেডলাইটের আলোয় দেখলাম একটা সাদা কাফনের কাপড় পরা মহিলা, এবং তার অবয়ব, তার মুখ বিভৎস ও কালো, চুল এত লম্বা যে একটা পুকুরের ভেতরের দিকে নেমে গেছে। অবয়বটি বারবার ট্রেনের সামনে আসতে আসতে হঠাৎ মিলিয়ে যাচ্ছিল। আমি ভাবলাম হয়তো সারা রাত ডিউটি করতে হয়, তাই হয়তো হ্যালুসিনেশন হচ্ছে। আমার সাথে আরেকজন ট্রেনের ড্রাইভার থাকে। আমি তাকে বললাম যে ভাই, আপনি একটু সামনের দিকে গিয়ে দেখবেন, আমি চোখ মুখটা ধুয়ে নিই বলে আমি সাথে থাকা বোতল দিয়ে চোখ মুখটা ধুয়ে নিলাম আর উজু করে নিলাম, যেহেতু একটু পর নামাজ পড়তে হবে। সহকারী লোকমাস্টারটা বলছে, ভাই একটা জিনিস লক্ষ্য করেন যে ট্রেনের গতিবেগ 28 থেকে 30, কিন্তু আমরা রাস্তার সামনে যাচ্ছি না। সত্যি তো, দেখলাম আমরা যেখানে ছিলাম সেখানেই আছি। পাশে একটা বট গাছ আছে, আমরা সেখানেই আছি। আমি ভালো করে দেখলাম যে ট্রেন চলছে না। ট্রেন যে চলছে তার প্রমাণ জানালার পাশ দিয়ে হাত দিলেই হাত ভেঙে যাওয়ার উপক্রম হয়ে যায়। কিন্তু তাহলে রাস্তার সামনে যাচ্ছে না কেন? অর্থাৎ ট্রেন চলছে কিন্তু আমরা সামনে যাচ্ছি না, এবং জানালা দিয়ে যখন হাত বাইরে দেওয়া হচ্ছে তখন বোঝা যাচ্ছে ট্রেন চলছে, কিন্তু সেই একই দৃশ্যপট। আমি দোয়া কালাম পরে শরীর বন্ধ করে আবার সামনে দেখলাম যে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কিছুদূর যাবার পর আবার সেই অবয়বটা, কিন্তু সে হাঁটছে আর সামনের দিকে আসছে, আর সামনে এসেই যেন ট্রেনের ভেতর মিলিয়ে যাচ্ছে। কি বিভৎস তার মুখ, দেখলেই গা শিউরে ওঠে। তবু আমি পাত্তা না দিয়ে নিজেকে বোঝালাম যে আমার সব দেখলে চলবে না, আমার কিছু হলে এই ট্রেনকে কে নিয়ে যাবে গন্তব্যে। তাই অনেক ভেবে নিজেকে বোঝালাম, কিন্তু শীতের রাতেও আমি ঘেমে একাকার, গেঞ্জি ভিজে গিয়েছে, গা দিয়ে ঘাম চলছে, বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। পাশের ড্রাইভারটা ভয়ে চুপ করে মাথা নিচে নামিয়ে দোয়া পড়ছে। আমরা দুজনই যেন অসহায় তখন। তবু আমি সাহস করে এক বোতল পানি খেয়ে দোয়া দ্রুত পরে সামনে তাকিয়ে সিগন্যালের দিকে তাকিয়েছিলাম। দেখলাম সিগন্যাল কেবিনের পাখায় সেই অবয়বটা বসে আছে, এবং আমার দিকে কি বিভৎস একটা হাসি দিয়ে তাকিয়ে আছে। আর কে যেন আমার কানে কানে ফিস ফিস করে বলছে, থামা, না হলে আমি থামিয়ে দিব। কিন্তু আমি 7-5 না ভেবে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম, আর সেই অবয়বটা অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পর হঠাৎ দেখি রাগান্বিত লাল চোখে সে আমার দিকে তাকিয়ে আছে, সামনে এগিয়ে আসছে আর বিভৎস হাসি দিচ্ছে। হঠাৎ মনে হলো ট্রেনের সামনের ইঞ্জিনে কে যেন কি দিয়ে একটা ধাক্কা দিল, আর ইঞ্জিনের হোস পাইপ থেকে একটা অংশ ফেটে উধাও হয়ে গেল। ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে গেল। ঠিক একটু পর ইমার্জেন্সি ব্রেক করতে হলো। তখন যাত্রীদের ভেতরে হইচই পড়ে গেল যে ট্রেন অ্যাক্সিডেন্ট করেছে। আমি নেমে পাইপ জোড়া দিয়ে আবার 40 মিনিটের মতো সময় পার করে ইঞ্জিন স্টার্ট দিলাম। তারপর এক সময় খুলনা গিয়ে পৌঁছালাম কোনো বাধা ছাড়াই। কিন্তু ইঞ্জিনের ভেতর বসে ভাবছিলাম কি হলো আজ এটা আমার সাথে। অবাক করা বিষয় হলো স্পষ্ট দেখলাম মহিলা অবয়বটি ট্রেনের সামনে ধাক্কা খেল, ইঞ্জিনের সামনে চাকার ভেতর দিকে গেল, আর তার ধাক্কায় পাইপ ফেটে গেল। আর আমি সেই পাইপ জোড়া দিয়ে আবার ইঞ্জিন চালু করে ট্রেনকে সামনে পিছনে আনলাম। কিন্তু সেই মহিলা কোথায়? যার সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিনের পাইপ ফেটে গেল, সেই মহিলার অবয়বটি কোথায় গেল? মাথার মধ্যে শুধু এটাই ঘুরপাক খাচ্ছিল। লাইট ধরে পুরো ইঞ্জিনের চারপাশে দেখলাম, কোথাও কিছু নেই। তাহলে আমার প্রশ্ন যে কার সাথে ধাক্কা লাগলো?
আর এত শক্ত লোহার পাইপ কিভাবে কেটে গেল? আবার কে আমাদের ট্রেন থামাতে বলল? আমি তাকে দেখলাম। সব প্রশ্ন আজও আমার মাথায় ঘুরপাক খায়, কিন্তু আমি আজও কোনো সঠিক উত্তর পাইনি। আপনাদের কাছে থাকলে জানাবেন। গুছিয়ে লিখতে না পারে ক্ষমা চাচ্ছি। অনেক ধৈর্য ধরে পড়ার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। ভূতজমের সাথে থেকে অনেক মজার সময়, অনেক মজার ভয় উপহার দিবেন। আমার কাছে ট্রেনের আরেকটা ঘটনা আছে, চাইলে লিখে পাঠাবো। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম সালাম। এবং আশা করছি যে আপনার পরবর্তী ঘটনাটা আমরা খুব দ্রুত এগিয়ে যাবো এবং সেটা আমরা আমাদের লিসেনার আছে তাদেরকে আমরা শোনাতে পারবো। তো যাই হোক, আমরা এখন চলে যাবো আমাদের প্রথম অতিথির কাছে। আর ঘটনা শুরু আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনা, এবং আপনি চাইলে আপনার নাম কোথা থেকে এসেছেন সেটা নাও বলতে পারেন, সরাসরি আপনার ঘটনাতে যেতে পারি। থ্যাংকস ফর কামিং। অ্যান্ড আশা করছি যে আমি আপনার ঘটনাটা অফ এয়ারে শুনেছি, ইটস ফ্যান্টাস্টিক, এবং আশা করছি যারা শুনছেন তাদেরও ভালো লাগবে। চলুন শুনে আসি আপনার ঘটনা। রাসেল ভাই, হ্যালো লিসনার্স, আমি নাফিজা, আমি ধানমন্ডি থেকে এসেছি। স্টোরিটা আসলে স্কেরি না ঠিক, বাট আই থিঙ্ক ইটস বিট অফ প্যারানর্মাল তো হবে। আমি ঠিক আসলে আনসারটা জানি না, তো আমি যেরকম ভাবে ইনসিডেন্ট গুলো ঘটেছে সেরকম ভাবে বলার চেষ্টা করছি। আমি 2015-এ ধানমন্ডিতে খুব একটা জনপ্রিয় এলাকাতে মুভ ইন করি আমার ছেলের সাথে। তো অ্যাপার্টমেন্টটা যেটাতে আমরা মুভ ইন করি সেটা বেশ পুরানো একটা বিল্ডিং, 15-20 বছর তো হবেই মিনিমাম। সো সেই অ্যাপার্টমেন্টে যখন আমরা মুভ ইন করি, everything was fine up until last year, 2018 ডিসেম্বরে ফার্স্ট ইনসিডেন্ট হয়। তার আগে আমি ছোটখাটো আওয়াজ পেতাম, যেরকম ফার্নিচার ড্র্যাগ করা বা চেয়ার, মনে হচ্ছে আমি কিচেনে লিভিং রুমে আমার ডাইনিং স্পেসে আমার ডাইনিং চেয়ারটা কেউ ড্র্যাগ করলে যেমন একটা আওয়াজ হবে সেরকম আওয়াজ প্রায় পাই। মানে আওয়াজটা খুবই কাছে মনে হয়। আবার এত রাতে হয় যে ওই আওয়াজগুলো এত রাতে কেউ নিশ্চয়ই ভারী কিছু মুভ করবে না। সো যাই হোক, আই ইগনোরড। বাট লাস্ট ডিসেম্বরে যেটা হলো সেটা হচ্ছে যে আমার ছেলের ঘরের খাটটা আমি বিক্রি করার জন্য খাটের ফ্রেমটা জাস্ট আলাদা করে ফোমটা আমি মাটিতে রেখেছিলাম, এবং ফোমের উপরে আমরা কিছুদিন শুই, মানে ও কিছুদিন শোয়। সো এক রাতের কথা, আমি ওকে ঘুম পাড়াচ্ছি এবং লাইট অফ সিন আমি দুই কানে তিনটা গোল্ডের রিং পরি, খুব পাতলা চিকন রিং, বাট এটা পুশালার রিং না, এটা জাস্ট মানে চাপ দেওয়া আর কি। সো ওকে ঘুম পাড়ানোর সময় একটা বাম কানে মিডল রিংটা হঠাৎ করে আমার হাতে খুলে আসে। তো ঠিক আছে, খুলে এসছে, আমি ওকে ঘুম পাড়িয়ে আমি পরে পরে নেবো। তো এটা চিন্তা করে আমি আমার পাশে মাটিতে গল্পের বই ছিল তারপর রেখে আমি ওকে ঘুম পাড়ালাম। তারপরে আই ওয়াজ ভেরি টায়ার্ড, আমি কমপ্লিটলি ওটার কথা ভুলে যাই, এবং ভুলে যাই আমার 3-4 দিন পরে, ইনফ্যাক্ট আরো বেশি পরে হঠাৎ করে একদিন মনে পড়ে, আল্লাহ আমার কানের দুলটা তো এখানে রেখেছিলাম। কিন্তু এই সময়টার মাঝে আমার খাটের ফ্রেমটা মিস্ত্রি এসে নিয়ে গিয়েছে, এবং যেহেতু মিস্ত্রি আপনারা সবাই জানেন যে একটা ঘরে ফার্নিচার মুভ করলে আমাকে ন্যাচারাল ওই ফোমটা উঠাতে হয়েছে, বেডশিট, পিলো, কমফর্টার সবই সরাতে হয়েছে, জায়গাটা ওপেন করে দিতে হচ্ছে। তারা সেটা এসে সরিয়ে নিয়েছে। তারপর আমি পুরো ঘর পরিষ্কার করেছি, ফোনটা আবার জায়গায় রেখেছি, বেডশিট দিয়েছি, এবং এর মধ্যে বলে রাখি আই ডোন্ট হ্যাভ এনি মেড। তো এমন না যে দুইটা মেডটা চুরি করবে, বা আমি ভাবলাম যে হঠাৎ করে যখন মনে পড়লাম তাও দৌড়ে গিয়ে দেখলাম রুমটাতে যে আছে কিনা কোথাও। কিন্তু আমার মনে হলো আচ্ছা এমন হতে পারে যে মিস্ত্রি চোখে পড়েছে, সে পিক করে নিয়ে চলে গিয়েছে। এবং আমার খুব মনটা খারাপ হলো যে বলে যে সোনার জিনিস হারানো ঠিক না, আমার এটা অনেক বছর ধরে আমি এটা পড়ি, সব সময় পড়া থাকে। সো আই ওয়াজ ভেরি আপসেট। হ্যাঁ ঠিক আছে, আমি জানি পাবো না, তাও রুমটা ভালো মতো একটু দেখলাম। তো আমি মন খারাপ করে আমি আই ওয়েন্ট ব্যাক টু মাই ওয়ার্ক। তারও কিছুদিন পরে আমি একদিন বিছানাটা, ইমাজিন করেন যদি কেউ একটা বিছানা হারে, তার উপর বিছানার শীটটা একদম টান করে রাখা, এবং আমার বিছানাতে শুধু 2টা বালিশ আছে আর কিছু নাই, বেডশিটের কিছু নাই। তো আমি বিছানাটা ঠিক করে আমি আই ওয়েন্ট ব্যাক টু দ্য রুম ঝাড়ু দেওয়ার জন্য। তখন আমি দেখলাম যে খাটের উপর একটা কি জিনিস চকচক করছে। তো তাও আবার মানে পায়ের দিকটাতে, লেফট সাইডে পায়ের দিকটাতে একটা জিনিস শাইন করছে। সো আমি আগে গিয়ে দেখলাম এন্ড মাই ইয়ারিং ওয়াজ দেয়ার। হ্যাঁ, ম্যাজিক্যালি জাস্ট অ্যাপিয়ার্ড ওইখানে। সো আই ওয়াজ লাইক, আমি বুঝতে পারছিলাম যেটাকে আমার নেওয়া ঠিক হবে কিনা, পড়া ঠিক হবে কিনা, বাট মানে আই ওয়াজ সো হ্যাপি। ফার্স্ট থিং আই সেড ইজ লাইক whoever returned it to me, thank you, or however it magically came back to me, thank you. হ্যাঁ, আমি জানতেও চাই না কিছু না, বাট আই ওয়াজ জাস্ট হ্যাপি যে আমি আমার ইয়ারিংটা পেয়েছি, আমি ওটা পরে বাস ফাইন, ওটার কথা ভুলে গেলাম। তারপর আবার জানুয়ারি মাসে আই ওয়াজ
dating, remarried. So বিয়ে শপিং এর জন্য I went to মার্কেটে গোল্ডের দোকানে গেলাম। তখন আমার মানে তখনকার বয়ফ্রেন্ড এখন হাজবেন্ড, সে আমার হঠাৎ করে কানের দিকে তাকে বলে, আচ্ছা তোমার এই ইয়ারিংটা কোথায়, ইটস মিসিং। তো আমি বললাম ও শিট, এটা আবার সেম ইয়ারিংটাই মিসিং। হ্যাঁ, তো আমি ভাবলাম যে এইটা তো এখন পাওয়ার কোনোই উপায় নাই, বিকজ আমি ফার্স্টলি জানি না যে কোথায় কখন এটা খুলে গিয়েছে। গাড়িতে হতে পারে, মার্কেটে হতে পারে, বা ইভেন বাসাতেও হতে পারে। সেম কেস যে পরিষ্কার করার সময় আমি ফেলে দিয়েছি। আই কমপ্লিটলি ফরগট অ্যাবাউট ইট। ঠিক আছে, গিয়েছে আমার মন খারাপ। তারপরের দিন আই হ্যাড আ স্মল মেহেন্দি ওকেশন বাসাতে। তো আমার হাতে 2 হাতে মেহেন্দি দেওয়া, মেহেন্দিটা ড্রাই হচ্ছে, আমি ধুতে যাবো বাথরুমে। তো তার আগে যেহেতু মেহেন্দি গুঁড়া টুড়া বাথরুমে পড়েছে, আমি পরিষ্কার করে বাথরুমটা আমি বের হয়েছি যে আবার আমি রিএন্টার করবো বাথরুমে। ইমাজিন বাথরুমের সাদা টাইলস, ক্লিন ফ্লোরটা, কিছু নাই। আমি ঢুকতে যাবো, ঠিক বাথরুমে মানে দরজার মুখে মাটিতে মাঝখানে আমার ইয়ারিংটা পড়া, সেম ইয়ারিং। আমি মানে আই ডিড নট নো হোয়াট টু সে। মানে अगेन সেম জিনিস হ্যাপেন্ড। ইট ওয়াজ আ ক্লিন সারফেস, একটা পরিষ্কার জায়গার উপর আমার ইয়ারিংটা জাস্ট। আমি তাড়াতাড়ি উঠিয়ে নিয়ে আমি আর কিছু চিন্তা করলাম না। আগেন আমি খুব হ্যাপি যে আপনি বলছিলেন যে কিছু না ওটা ক্লিন করা হয়েছে। এক্স্যাক্টলি, আমি তার আগে ফ্লোরটা লাইক আই সেড আমার তো হেল্প নাই, সো আমি নিজে ক্লিন করে বের হয়ে আসছি বাথরুম থেকে, এবং আমি আবার যাবো আমার হাতটা ধুতে। তো তখন আমি যখন বাথরুমে ঢুকতে যাবো, ঠিক তখনই আমার পায়ের কাছে আমি দেখলাম কি শাইনি। সো মাই ইয়ারিং ইজ রাইট দেয়ার। আমি ভাবলাম যে ইয়ারিংটা এখানে কি করে আসলো, এখানে তো আসার কথা না, কারণ আমি সোনার দোকানে গিয়েছি তার 1-2 দিন আগে। তারপর তখন আমি নোটিস করছি আমার কানে দুলটা নাই। সো আই কেম ব্যাক, তারও অবভিয়াসলি অনেকবার বাথরুমে গিয়েছি, বের হয়েছি, কিছুই নাই। সো তখন ওই জিনিসটা ওখানে কোথা থেকে আসলো। এটা ফ্লোরের উপরে যদি থাকে আপনি আগেও দেখতে পেতেন যে কিছু বের হয়ে পড়ে। আমি যখন ক্লিন করলাম তখনও তো আমি দেখতে পেলাম, কিন্তু পেলাম না। তখন মানে আমি তো আই ওয়াজ জাস্ট হ্যাপি যে ওটা আমি পেয়ে গেছি। তো এটা আমার কাছে খুবই অবাক লাগলো। এবং যেহেতু মানে বাসাটা ওল্ড, সেহেতু হতেই পারে যে কোনো কিছু আছে সেখানে, বাট ইটস নট হার্মফুল। যেহেতু আমাকে জিনিসটা সে রিটার্ন করে দিয়েছে, তো আমি থিঙ্কিং যে সে ভালো। এবং আমি বাসায় ঢোকার আগে, মুভ ইন করার আগে আমি বাসাটা বাঁধিয়ে নিয়েছিলাম একজন হুজুরকে দেখে, বিকজ তখন আমি আমার ছেলেকে নিয়ে একা থাকবো দেখে। প্লাস আমি কোরআন শরীফও রেখে দিয়েছিলাম বেশ কিছুদিন আগে মুভ ইন করার। প্লাস আমি যেটা শুনেছিলাম যে নতুন কোন জায়গাতে মুভ ইন করার আগে ইফ ইউ লিভ একটা পানির বোতল, যদি আপনি একটা পানির বোতলে পানি ভরে, সে মামের একটা বোতলে যদি পানি ভরে বোতলটা সিল করে আপনি রেখে দেন কোন একটা জায়গাতে, কয়েকদিন পরে এসে ওই পানিটা চেক করতে পারেন। ওই পানিটা যদি আপনার বাসাতে কোনো ব্যাড এন্টিটি থাকে, মানে খারাপ স্পিরিট বা ব্যাড এনার্জি, বেসিক্যালি ওই পানির লেভেলটা অটোমেটিক্যালি কমে যাওয়ার, এটা আমি শুনেছি। তো আমি ভাবলাম যে ওয়াই নট ট্রাই ইট। তো আমি ওই বাসাটাতে মুভ ইন করার আগে প্রায় সপ্তাহখানেক ওরকম রেখে দিয়েছিলাম পানির বোতলটা, বাট এসে দেখলাম যে না, ওটা কিছু হয় না, ওই রকমই আছে। সো দেন আই রিয়েলাইজ না, ঠিক আছে, ওরকম খারাপ কিছু না। ছেলের সাথে একটা ঘটনা ঘটেছিল আপনি বলছিলেন। ছেলের সাথে ঘটেছে, সেটা হচ্ছে যে ওটা একদম রিসেন্ট, ইনফ্যাক্ট লাস্ট উইকে। লাঞ্চ বক্সে আমি টিফিন রেডি করে ওকে স্কুলে রওনা করে দেওয়ার পর আমার মনে পড়েছে যে আচ্ছা আমি তো লাঞ্চ বক্সে একটা ফর্ক দিতে ভুলে গেছি, কারাতে আমি সেটা দিই নাই। তো আমি তখন বললাম আল্লাহ, ভুলে গেলাম, ও কি করে খাবে। তারপর স্কুলে থেকে ওকে পিক করার পর আমি বললাম যে আরশান, আমি সরি, আমি ভুলে গিয়েছি, তোমার লাঞ্চ বক্সে তো আমি ফর্ক দিই নাই। তো বলেছে না, the fork was there, একটা ফর্ক ছিল। আমি বললাম যে কিভাবে, আমি তো ভুলে গিয়েছিলাম দিতে, আমি তো দিই নাই, আমি নিজে জানি যে আমি দিই নাই। হ্যাঁ, আই প্যাকড এভরিথিং, বাট আমি ফর্কটা দিই নাই। তো তারপর তাড়াতাড়ি বাসা আসার পর আমি খুলে দেখি যে ঠিক একটা সাদা ডিসপোজেবল কাঁটা চামচ লাঞ্চ বক্সের মধ্যে। তো সে ওটা ইউজও করেছে অল দ্যাট। তখন এটা আমাকে একটু ফ্রিক আউট করলো, বাট আগেন আই ওয়াজ হ্যাপি যে যেই থাকুক আমাকে হেল্প করছে আর কি, যে আমি ভুলে গেলেও তার মাথায় ওটা আছে যে ওটা সে ওইখানে দিয়ে দিয়েছে। তো যেহেতু এটা আমাকে কোনো ক্ষতি করছে না বা কিছু না, সো আমি আসলে বদার্ড না। কিন্তু তারপর এট দ্য ব্যাক অফ দ্য হেড তো থাকেই যে কিছু একটা আওয়াজটা কোথা থেকে ফর ইনস্টেন্স আসে, এত রাতে। তারপর মনে হয় মাঝে মাঝে যে উপরে মাথার কাছে মনে হয় যে মার্বেল কেউ ফেলে যেমন কটকট কট করে একটা আওয়াজ হয়, সেরকম একটা আওয়াজ হয়, বা হেভি ফার্নিচার টানলে যেরকম আওয়াজ হয় ওরকম হয়। তো আমি আমার নেবারদেরকেও জিজ্ঞেস করছি যে আপনারা কি এরকম কোন আওয়াজ করছেন বা কিছু। তো ওনারা বলছে না, এত রাতে আসলে কাকে জিজ্ঞেস করবো, 12:30 1 o'clock যদি এরকম আওয়াজ হয়, এত রাতে তো কাউকে জিজ্ঞেস করা যায় না। এগুলা হয়েছে। প্লাস আমি পরে জানতে পারি যে আমার যে ফ্ল্যাটটাতে আমি আছি সেটা বেশ কিছুদিন কেউ ছিল না, প্রায় 2 বছর হয়তো বা হবে, এরকম খালি ছিল। সো এমন হতে পারে খালি বাসা থাকলে অনেক সময় অনেক কিছু সেখানে জায়গা নিতে পারে, এটাই আর কি। Thank you so much. I'll get back to you. আমরা শুনলাম আমাদের প্রথম যে ঘটনাটি, এবং এই ঘটনাটি আশা করছি আপনাদের ভালো লেগেছে, এবং আমরা পরবর্তীতে আরো ঘটনায় যাব। আমি এখন যেটা করবো, আমাদের সেকেন্ড যে অতিথি আছেন তার কাছে যাবো, এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। শুরুতেই বলবেন আপনার নাম, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া। আমি রায়ান রশিদ, এসেছি বাংলা মোটর থেকে। বর্তমানে আমি পড়ছি বিএফ শাহিন কলেজে। অ্যান্ড আমার যে স্টোরিটা, ফার্স্টে আমি স্টোরিটা স্টার্ট করতে যাচ্ছি আমার হুজুরের কাছ থেকে শোনা স্টোরিটা। আমার হুজুর হলেন মৌলানা মিজানুর রহমান আজহারি, এবং ওনার ছোট ভাই হচ্ছেন ফয়জুর রহমান। ওনার সাথে অ্যাকচুয়ালি স্টোরিটা হয়। হুজুর যখন স্টুডেন্ট ছিলেন তখন উনি সম্ভবত ময়মনসিংহের একটা মাদ্রাসাতে পড়তেন। তখন হচ্ছে রাত
তখন 10টা বাজে। তখন রাত 10টা যখন বাজে, ওনার হঠাৎ করে ওয়াশরুমে যাওয়ার দরকার পড়ে। তো উনি ওনার নিচের তলায়, উনি থাকতেন নিচের তলায়, তো নিচের তলায় হচ্ছে যেসব ওয়াশরুম গুলো ছিল হঠাৎ করে দেখেন যে সেগুলো তালাবদ্ধ। উনি বেশ অবাক হন যে আমাদের জন্য তো সবসময় ওয়াশরুম গুলো উন্মুক্ত করা ছিল, বাট হঠাৎ তালাবদ্ধ করার রিজনটা মানে উনি খুঁজে পান না। বাট উনি চিন্তা করেন তাহলে যেহেতু নিচের তলায় তালাবদ্ধ, তাহলে আমরা দোতলায় যাই। উনি দোতলায় যখন যাচ্ছিলেন সেই রাত্রেবেলায় হঠাৎ করে দেখেন একজন লাইক স্বাভাবিক একজন মানুষই, হয়তো বা সে সেই মাদ্রাসারই ছিল, কালো টুপি পরা, কালো পাঞ্জাবি, মানে উপর থেকে নিচ পর্যন্ত পুরাটাই কালো। ওনার পুরো লেবাসটা যা ছিল পুরাটাই কালো ছিল। তো উনি দেখে মানে বেশ কি বলবো একটা থতমত বা এরকম হতভম্ব হয়ে যায়। তো ওই কালো উনি আবার জিজ্ঞেস করেন যে তুই কোথায় যাচ্ছিস? হুজুর তখন বলেন যে আমি ওয়াশরুমে যাচ্ছি এরকম। তখন বলে আচ্ছা ঠিক আছে যা। তো হুজুর যখন উঠছিলেন, ওনাকে ফার্স্ট দেখাতেই হুজুর অনেক বেশি ভয় পেয়ে যান, বিকজ ওনার চেহারা টেহারাই ওরকম ছিল এবং ওনার বেশভূষণ এবং মানে কথাবার্তা বলার স্টাইল দেখে এমনি অনেক ভয় পান। তো যখন উনি হাঁটছিলেন উপরের তলায় যাওয়ার জন্য, হুজুর মানে বুঝতে পারছিলেন ওনার পেছন পেছন উনি আসছেন এবং মানে হুজুরের জন্য অনেক বেশি ভয় ছিল। তখন হচ্ছে উনি যখন ওয়াশরুমে ঢুকে যান, ঢুকে লাইক 3 থেকে 4 মিনিট পরে স্টার্ট হয় বিভিন্ন ধরনের সাউন্ড, লাইক কেউ একজন নক করে বলছে তুই বের হ, তোকে দেখে নিচ্ছি, তুই বের হ। লাইক কেউ যদি ভাইয়া মাতাল অবস্থায় বা কেউ যদি নেশা অবস্থায় বা গলাটা যদি সাউন্ডটা অনেক বেশি ভারী হয়, সেই ভারী গলায় কথাগুলো বলছিল যে তুই আজকে বের হ, তোকে দেখে নিব, তুই বের হচ্ছিস না কেন। এই জিনিসগুলো শোনার পরে হুজুর আরো বেশি ভয় পেয়ে যান এবং হুজুর তখন একটা মানে বুদ্ধি খাটান। উনি দরজা অল্প একটু করে খুলে দেখেন যে সেই লোকটা কি এখনো আছে। উনি খুলে দেখতে পান যে মানে অল্প একটু কোনা দিয়ে দেখতে পান যে ওই মানে কোন একটা কালো কিছু ফায়ার যেরকম ভাইয়া ভাসে না, এরকম কোনো কিছু কালো ভাসছে, বাট মানে কোনো মানুষের অবয়ব বা মানুষ টাইপের এই টাইপের উনি কিছু দেখতে পান। তো উনি এই টাইপের তারপরে এটা দেখে আরো বেশি ভয় পান। একটা টাইমে উনি অধৈর্য হয়ে বলেন যে আজকে হয় বাঁচলে বাঁচবো, মরলে মরবো। দরজাটা খুলে দিয়ে এক দৌড়ে উনি নিচে চলে আসেন। উনি যখন নিচে ভাইয়া ওনার রুমে যাবেন, সেই টাইমে দেখেন কি ভাইয়া ওই মানুষটা যে ওই যে ওনার সাথে দেখা হয়েছিল, সে নিচ থেকে কুড়িয়ে কুড়িয়ে কয়লা খাচ্ছে এবং তার দাঁতে কয়লা লাগানো, তার দাঁতগুলো অনেক বড়, সে কয়লা খাচ্ছে। তো এটা দেখে হুজুর আরো বেশি ভয় পায়। কোনো মতো রুমে যায়, ওই রাত্রে ভাইয়া তার হাই লেভেলের জ্বর স্টার্ট হয়। তো যখন এই জ্বর আসতে থাকে, সকালবেলা উঠে ওই মাদ্রাসার যে প্রিন্সিপাল আছে তাকে গিয়ে বলেন এই ধরনের কথা। তো বলে যে এই টাইপের হচ্ছে যারা বলবো কিছু জিন থাকে, যারা হচ্ছে যাদের কাজ হচ্ছে হার্ম করা, তো তারা হচ্ছে এই টাইপের কাজ করার চেষ্টা করে। তো যারা হচ্ছে যে মাদ্রাসার ছাত্ররা খালি মাথায় যারা ওয়াশরুমে যায়, তাদের নাকি এই টাইপের বিভিন্ন ধরনের সমস্যা করার ট্রাই করে। তো এর কয়েকদিন পরে হুজুরের একটা ছোট ভাই হয়। তো ছোট ভাইটা ছোটবেলা থেকে অনেক অনেক বেশি সুন্দর ছিল, বাট তার একটা প্রবলেম ছিল যে সে কথা বলতে পারতো না ছোটবেলা থেকে। একটা টাইম যখন সে কথা বলতে পারতো না, তার বাবা মা সবাই বেশ টেন্স হয়ে পড়েন। তো তারা ট্রাই করেন যে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার বলে যে অ্যাকচুয়ালি ওর যে কি হয়েছে আমরা তো অনেকেই ট্রিটমেন্ট করাই, বাট ওরটা আমরা হচ্ছে স্বাভাবিক করতে পারছি না। ওর হয়তো কি বলবো মানে ডাক্তাররাও কোনো ট্রিটমেন্ট দিতে পারেনি। বাট তার বাবা মা চিন্তা করেন যে তাহলে আমরা কোনো একজন মানে বড় মাপের আলেম বা এই টাইপের কারোর কাছে নিয়ে যাই। তো একজনের কাছে নিয়ে যাওয়ার পরে ভাইয়া উনি ঝাড়ফুঁক টাড়ফুঁক করে মোটামুটি সুস্থ ছিল। উনি মানে টোটালি কথা বলতে পারতেন না, বাট আমতা আমতা করে যতদূর বলা সম্ভব ছিল। তো এক সময় হচ্ছে তখন বেশ ছোট, সে পুকুরের ধারে বসে মাছ ধরছিল। তো সন্ধ্যার দিকে, সন্ধ্যা তখন প্রায় সূর্য নেমে এসছে, তখন হচ্ছে হঠাৎ করে উনি ওনার মায়ের কাছে যান, মানে হুজুরের ছোট ভাই ওনার মায়ের কাছে যে বলেন মা দেখো ওই যে একটা ছোট্ট বাচ্চা না, ওনা আমাকে ডাকছে। তখন তার মা বলে কই দেখি আয় তো। পরে হচ্ছে যায়, দেখে যে কেউ নেই। তখন তার মা বুঝতে পারে অ্যাকচুয়ালি তার ছোটবেলায় বিভিন্ন ধরনের সমস্যা ছিল আর এখন হচ্ছে এরকম হচ্ছে কিছু একটা। তো এইটা দেখে তার মা ব্যাপারটা বুঝতে পারে। তো তার মা বলে কি তুই আর আজকে বাড়ি থেকে বের হবি না। বাট ভাইয়া প্রবলেমটা হচ্ছে ওই রাত্র থেকে তার পাগলামি স্টার্ট হয়। সে আবার ওই যে আগের মতো কথা বলতে পারে না, এই টাইপের ঝামেলাগুলো স্টার্ট হয়। তারপরে হচ্ছে তার বাবা মার ডিসিশন নেয় যে ওই যে আগের হুজুরকে দেখিয়েছিল তার কাছে নিয়ে যাবেন। সেই ছেলেটা কোনো মতে সে হুজুরের কাছে যাবে না। মানে কি বলবো ভাইয়া, একটা বাচ্চা ছেলে, তার বয়স হয়তো 8 থেকে 10 বছর হবে। আজব ব্যাপার হলো তাকে 5-6 জন মিলেও ধরে রাখা যাচ্ছে না, কন্ট্রোল করে রাখা যাচ্ছে না, তাকে ধরে নিয়ে যেতে হচ্ছে। পরে যখন হচ্ছে তাও খুব কষ্ট করে নিয়ে যাওয়া হচ্ছিল হুজুরের বাড়িতে, হঠাৎ করে সামনে দেখে একটা ঈগল পাখি। মানে ঈগল বলতে কি এটা খুব বড় মাপের একটা পাখি। তো বড় মাপের একটা পাখি মানে দেখতে অনেক ভয়ানক, অনেক বেশি ভয়ানক। এইটা দেখার পরে হচ্ছে তার মা ওনাকে বলে যে তুই হচ্ছে ওর হাতটা শক্ত করে ধরে রাখ। তখন ওনার শক্ত করে ধরে রাখার পরে ওনাকে হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর বলে যে ওই যে একটা জিন আমার হুজুরকে ইয়ে করা হয়েছিল, মানে হুজুরকে দেখেছিলেন, সেই জিনটাই কোনো না কোনো ভাবে হার্ম করবে, যার কারণে তার ফ্যামিলি মেম্বার্স এর উপরে এসে মানে এই টাইপের কিছু মানে চেষ্টা করছিল যে তাদেরকে হার্ম করার কোনো মতে। বাট এট লাস্ট অনেক দোয়া কালাম, অনেক তাবিজ টাবিজ করার পরে আলহামদুলিল্লাহ তারা এখন সবাই ভালো আছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাবো আমাদের পরবর্তী আমাদের প্রথম অতিথির কাছে আরো একবার, এবং তার কাছে তার আরো কিছু ঘটনা আছে। যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো একটু আপনার কাছে শুনতে চাই। আপনার আরো বেশ কিছু ঘটনা আছে আপনার বাসার এবং আরো আদার বিভিন্ন জায়গার। তো আপনি যেভাবে বলতে চান আমি আপনার কাছে সেভাবে। তার আগে এই অ্যাপার্টমেন্টেরই আরো দুইটা জিনিস, একটা এখনই হঠাৎ করে মাথায় আসলো।
এটাও কিন্তু ভালোই আর কি। আচ্ছা। সেটা হচ্ছে তার আগে আমার ছেলের ইনসিডেন্ট হওয়ার পর আগে লাস্ট উইকে আমি কিচেনের কাজ করছি। তো আমার কিচেনে একটা কিচেন নাইফ আছে যেটা আমি অনেক কিছুর জন্য ইউজ করি। জি। তো সেই নাইফটা খুঁজে পাচ্ছি না, কোথাও খুঁজে পাচ্ছি না, কোথায় 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 ডাইনিং টেবিলে দেখলাম, কিচেনে সব কাউন্টার টপে দেখলাম, কোথাও খুঁজে পাচ্ছি না। তারপর ইভেন সিঙ্কও আমি নাড়াচাড়া করলাম যে সিঙ্কের তলায় যদি ধুয়ে আমি রাখি, তাও পাচ্ছি না। তারপর আমি হঠাৎ করে আমি ফরগেট ইট, আমি অন্যদিকে টার্ন করে আবার আমি সিঙ্কের কাছে আসলাম যে আমি বেসিন থেকে বাটি টাটিগুলো তুলবো। জি। আগেন একটা ক্লিন পরিষ্কার মানে কর্নারে যেখানে কিছু নাই টাটিটা ওখানে রাখা। আচ্ছা। সো আই ওয়াজ লাইক মানে ইটস অলমোস্ট লাইক আমার সাথে এরা মানে দে আর প্লেইং আ গেম উইথ মি, হাইড এন্ড সিকের। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে এটা কোথা থেকে আসলো। আমি এখন এই জায়গাটাতেই চেক করলাম, এবার একটা সাদা বাটি ছিল, বাটিটার পাশে কিছু নাই। হঠাৎ করে আমি টার্ন করে দেখি যে আবার কাছে তো ওইখানে। সো আগেন আই ওয়াজ লাইক আমি যতবার এটাই আমি মনে বলে থ্যাংক ইউ যে এই দিচ্ছ, থ্যাংক ইউ, ইউ আর হেল্পিং মি আউট। তারপর আমি আরেকটু পেছনে যাচ্ছি, আই থিঙ্ক লাস্ট মান্থে বা কিছু আমি জানি আমার আলমারির একটা ড্রয়ারে আমি সব ইম্পর্টেন্ট জিনিস রাখি, টাকা পয়সা সব রাখি। ওখানে আমি জানি যে কোনো নোট নাই বা কিছু নাই, টাকা নাই। তো ওইটা আমি হঠাৎ করে খুললাম কিছু একটা কাগজ দেখার জন্য। অল অফ আ সাডেন ওখানে দেখি 5,000 টাকা রাখা। এটা কোথা থেকে আসলো? কারণ আমি লাস্ট টাইম ওখান থেকে টাকা বের করেছি তখন কোনো টাকাই ওখানে ছিল। আচ্ছা, মানে একদম সব শেষ করে। হ্যাঁ, ওই ড্রয়ারে ওরকম নোট কোনো ছিল না, শুধু $200 ছিল, তাছাড়া কোনো পয়সা মানে বাংলাদেশি কারেন্সি ছিল না। তো হঠাৎ দেখে একটা ব্যাগে মানে ওইটাও মানে খুব একটা তলায় বা কিছু না যে আমি খেয়াল করি নাই, ব্যাগে আমার টাকা থাকলে উপরেই থাকবে। তো ওইটা পেয়ে আমার কাছে বাহ ভালো, তো মানে হঠাৎ করে পেয়ে গেলাম, টাকাটা কাজে লাগবে। তো এটা যেরকম একটা ছিল। তো এগুলা গেল সেই কথা। এখন কি আমাদের বাসার কথা? ওকে, সো নাও গোয়িং ব্যাক, এটা অনেক বছর আগের কথা। আমার আব্বার বাসাও ধানমন্ডিতে, আমিও ধানমন্ডিতে থাকি, তার বাসাও ধানমন্ডিতে। সো ধানমন্ডিতে যেই বাসাটা আমরা কিনেছিলাম সেটা একটা খুব ওল্ড একটা বাসা ছিল, যেটা পরবর্তীতে আমরা ভেঙে এখন আমাদের যেখানে থাকি সেই বাসাটা করা হয়েছে। এবং এটাও মানে খুবই একটা মানে ওয়েল নোন জায়গাতে আর কি, যে কোনো বললেই যে কোনো মানুষ চিনতে পারবে। তো যাই হোক, তো পুরান বাসাটা যখন কেনা হয় তখন আমরা ফিউ ইয়ার্স ওখানে মুভ ইন করি থাকি। তো এই বাসাটা যেহেতু পুরান বা এটার হিস্ট্রিকে আমি জানি না, বাট উই অল নিউ যে এখানে কিছু একটা আছে। কেন বলি যে এখানে ওই সেম নয়েজ গুলো আমরা পেতাম। আর এটা 1 ইউনিট বাসা ছিল, এটা এমন না যে উপর তলায় ভাড়াটে আছে বা কেউ আছে, পুরো বাসাটাতেই আমরা থাকতাম। নিচের তলায় ছিল ডাইনিং ড্রয়িং, মাঝ ফ্লোরে ছিল সব বেডরুম গুলা, আর ছাদে একটা মানে খোলা ছাদ ছিল আর কি। সো প্রায় ওই মশলা পেশার মতো আওয়াজ হতো ছাদে, কিন্তু ছাদে তো কিছু নাই, কেউ নাই। হ্যাঁ, আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে যে ইমাজিন করেন বাসার এন্ট্রান্সটাতে ঢুকতেই একটা সিঁড়ি যেটা দোতলায় যাচ্ছে, দোতলাতে যখন স্টপ হচ্ছে ওই সিঁড়িটার ডান দিকে আমাদের বেডরুম ছিল, মানে আমি আমার বোন থাকতাম। ওই সিঁড়িটার ওইখানে সন্ধ্যার সময় মাগরিবের আজানের সময় একটা স্মেল পাওয়া যেত। লাইক আমি ঠিক স্মেলটা বোঝাতে পারবো না, এটা আতরের মতো স্ট্রং না, আবার ফুলের আতর আর ফুল মিক্সড যদি কিছু হয়, এটা ভেরি মানে মাইল্ড একটা সফট একটা পাওয়া যেত। এবং ঠিক ওই মাগরিবের আজানের সময়টুকুতেই ওই জায়গাটুকুতেই থাকতো, আর কোথাও পাওয়া যেত না। এটা খুবই অদ্ভুত, মানে ব্যাপারটা আমি অনেক শুনেছি। হ্যাঁ, এই গন্ধটা আবার এটা কিন্তু আবার থাকতো, আবার মিলিয়েও যেত। হ্যাঁ, বাট ভেরি মাইল্ড একটা গন্ধ। তো ঠিক আছে, ওটা ছিল, ওটাও আমরা ইগনোর করলাম। তারপরে এই বাসাটা ইভেন্চুয়ালি ভেঙে যখন নতুন বাসা তৈরি করা হলো, তখন আমাদের বাসায় নাইট গার্ড থাকতো। আর আমাদের দারোয়ানের জন্য পেছনে একটা বিল্ডিং আছে যেখানে তারা থাকে। সো নাইট গার্ডটা যখন রাতে সারা রাত জেগে ডিউটি করছে, হঠাৎ তাকে নাকি সে হঠাৎ একদিন দেখলো যে একটা মহিলা দাঁড়িয়ে আছে একটা মাছের মাথা নিয়ে। মহিলাটার চেহারাটা সে হয়তো দেখতে পায় নাই, মানে ঘুমটা দেওয়া ছিল। হ্যাঁ, বাট তার হাতে একটা মাছের মাথা ছিল, আর সে গার্ডটাকে সেটা অফার করছিল খাওয়ার জন্য। মানে এটা আমরা পরের দিন শুনেছি তার কাছে, অবভিয়াসলি এটা করার পর কেউই থাকবে না সেখানে। তো হি ইভেন্চুয়ালি সে কাজ ছেড়ে চলে যায়। তো তারপর এরকম স্মেল টেল থাকতো। তারপর আমি যেরকম পার্সোনালি সকালবেলা যখন ঘুম থেকে উঠতাম, মাঝে মধ্যে বডির মধ্যে স্ক্র্যাচ মার্কস পেতাম। মানে এমন না যে আমার বড় নেলস আছে বা কিছু, বা যেই সব জায়গাতে পিঠে হতো বা পেটে হতো, মানে স্ক্র্যাচ মার্কস দেখতাম। তো আমি তো এখানে কি করে, কাপড়ের উপর থেকে কিভাবে এরকম স্ক্র্যাচ মার্কস থাকবে? তো এটাও বলতাম আমাদেরকে। তারপর একদিনের কথা, রাতের বেলা আমাদের প্রত্যেক রুমে ইন্টারকম ছিল। তো রাত 1টা দেখতে হবে, আমি জেগে আছি, মেবি অনলাইনে ছিলাম অর সামথিং। তখন আমার রুমের ইন্টারকমটা বেঁচে ওঠে। তো আমি বললাম এত রাতে কে ফোন করলো, আম্মুর শরীর খারাপ হলো নাকি, কোনো এমার্জেন্সি হলো নাকি? তো আমি পিক করার সাথে একটা
কান্নার আওয়াজ পেলাম, মানে চাপা একটা কান্না যখন হয় না করে একটা, মানে ওই আওয়াজটা এখন আমি শুনতে পাই কানের মধ্যে। তো ওইটা শুনে আমি আর কিছু বললাম, আমি হ্যালো হ্যালো করে যখন এরকম কান্নার আওয়াজ হচ্ছে, আমি হাট করে ফোনটা রেখে দিলাম। রেখে আমি রুম থেকে বের হয়ে আমি ওয়েন্ট আমার প্যারেন্টস এর রুমে, যে ওখান থেকে কোনো আওয়াজ আসছে কিনা, ওনারা ঠিক আছে কিনা। মানে পুরো বাসাটাই চুপচাপ, সবাই কিন্তু ঘুমাচ্ছে। হ্যাঁ, বাট ওইটা শোনার পর থেকে সো ফ্রিকড আউট যে আমি লাইট জ্বালিয়ে তারপর থেকে ঘুমাতাম। যে মানে এটা পরের দিন আমি জিজ্ঞেস করলাম যে কেউ কি আমার রুমে ফোন করেছিল এত রাতে? বললো না, সবাই তো ঘুমাচ্ছে, কেউ ফোন করেনি। এইসব যখন ছোটখাটো ইনসিডেন্ট হতো, তো তারপরে ইভেন্চুয়ালি হুজুর ডাকিয়ে এগুলার ঠিকঠাক করা হয়েছে। এবং যাওয়ার সময় জিনিসটা একটা গাছের উপর দিয়ে যায়। এটা আমি আপনার অনেক শোতেই শুনেছি, যখন কিছু স্পিরিট যায় তখন ওই গাছটা যেটার উপর দিয়ে যায় বেসিক্যালি সেটা মরে যায়। হ্যাঁ, সেই গাছটা মরে যায়। তো আমাদেরও বাসার সামনেই একটা গাছ ছিল, ওটার উপর দিয়ে গিয়েছিল মনে হয়। তো ওই গাছটা ইভেন্চুয়ালি মরে গেল, এবং ওই গাছটা এখনো আছে বাসার ভেতরেই আছে আর কি। ড্রাই আপ হয়ে গেছিল তো ওরা এখন আজ ডেকোরেশন পিস। তো এটাই ছিল। আপনার আরো ইন্টারেস্টিং ঘটনা আছে, সেটা কি বলবেন আপনি আজকে নাকি? সেটা আজকে না, সেটা অন্য আরেকদিন বলবো। তবে একটা ছোট আমার ফুপি যে কথাটা বলেছিল সেটা বলতে পারি। তো আমার ফুপি জান, উনি অনেক বছর আগে মারা গিয়েছেন, উনি কলকাতায় থাকতেন। তো ওনার কাছ থেকে একটা গল্প, মানে ইনসিডেন্ট শোনা। সেটা হচ্ছে যে ওনারা যে বিল্ডিং এ থাকতেন, ওনার নেইবার একজন ওনার সাথে ক্লোজ ছিল কিছুটা। তো উনি সিক হয়ে একবার হাসপাতালে ভর্তি হন। মানে ওনার খুবই আর কি লাস্ট স্টেজে, তখন শরীর খারাপ ছিল। একদিন আমার যখন উনি হাসপাতালে ভর্তি, ওনার নেইবার, তখন আমার ফুপু একদিন ভোরবেলা উঠে ওনার বেডরুম থেকে ওনার ডাইনিং রুমে গিয়েছেন, এবং ডাইনিং রুমে ঢোকার সাথে সাথে ভোরবেলা, এটা আর্লি মর্নিং, হ্যাঁ, ঢুকে উনি দেখেন যে চেয়ারের মধ্যে ওই নেবারটা বসা, এবং সে আমার ফুপির দিকে তাকিয়ে হাসছে। মানে একটা জাস্ট স্মাইল একটা। তো এটা দেখেই আমার ফুপির সাথে সাথে চোখটা নামিয়ে নিয়েছে যে এটা আমি কি দেখলাম। তারপর যখন আবার মানে তাকালো, তখন জিনিসটা নাই। পরে ওই লেটার অন দ্যাট ডে সে শুনে যে ওই নেবারটা মারা গিয়েছেন হাসপাতালে। সো আমার ফুপুর এক্সপ্লেনেশন এটাই ছিল যে এমন হতে পারে যে আমি যেহেতু তার কাছে সাথে ক্লোজ, উনি হয়তো বা আমার সাথে শেষ বিদায়টা নিতে এসেছিল। এরকম করে হয় না যে অনেক সময় অনেকের সাথে অনেক রকমের কানেকশন থাকে, যেটা মানে লাইক আই সাইড, যেটা আসলে বোঝানো যাবে না কিরকম কি। বাট ওনার এক্সপ্লেনেশন হয়েছিল না কেন আমি এটা দেখলাম এরকম ভাবে। আর সেই দিনই আমি খবরটা পেলাম যে সে মারা গেছে। হয়তো বা সে আমার সাথে জাস্ট খুদাহাফেজ করতে আসছিল বা বাই বলতে আসছিল বা কিছু। হ্যাঁ, তো এটা আমাকে পরে তিনি বলেছিলেন। তো এটাই আরেকটা ঘটনা ছিল। এখন আর তেমন কিছু মনে পড়ছে না। যেটা আছে আরেকটা, সেটা আমি একটু সেভ করে রাখি পরের জন্য। আমার কাছে মনে হয় যেটা আমরা শুনবো একদিন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো আমরা আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমাদের স্টুডিও পর্যন্ত আসার জন্য, এবং আশা করছি যে আপনার ভালো লেগেছে আজকের সমস্ত সময়গুলো, এবং যারা শুনলেন তাদেরও আপনার ঘটনাগুলো ভালো লেগেছে। থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, এবং সেটা একটা অডিও ক্লিপ। ফিরে আসবো আবারও, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টেটিং ফর ফুড এফএম অ্যান্ড ডু ফুড FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আদি কর্মকার। আমি ঢাকা পলিটেকনিকে ফাইনাল একজন স্টুডেন্ট। আমার হোম টাউন দিনাজপুরে। তো কিছু সমস্যার কারণে আমি আমার জায়গা নামটা বুঝছি। সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটির প্রথম পার্টটা, মানে শুরুটার বিষয়টা আমার দাদার কাছ থেকে কালেক্ট করা। শুরুটা ছিল 1989 দিকে। তখন ওই মানে যেখানে যে বাসাটা নিয়ে ঘটনা, সেই বাসায় একটা বড়টি পরিবার, মানে ওই তখনকার আমলে অনেক বড় ফ্যামিলি থাকতো, ফ্যামিলি বাস করতো। এক মেয়ের বিয়ে ঠিক হয়েছিল, এবং বিয়ের দিনই কোনো একটা অকারেন্সে মেয়ের বিয়েটা ভেঙে যায়। তো সেই সময় ওই মেয়েটা ওই দিন রাতেই ফার্স্ট টাইমে মারা যায়। তারপরে কিছু অ্যাবনর্মাল বা কিছু সমস্যার কারণে ওই ফ্যামিলি ওখানে টোটালি চলে যায়। অ্যাকচুয়ালি ওখান থেকে কলকাতা মুভ করে। তারপরে কিছুদিন ওই বাসাটা ভাবে ছিল, 1-2 মাস ছিল ভাবে। তো তারপরে ওই বাসাটা আবার ওইখান থেকে একজন হিন্দু মারোয়ারি ব্যবসার খাতে এখানে চলে আসে, ওই আমাদের ঘটনা চলে আসে। আর সে কাপড়ের ব্যবসা করতো। তো তার দোকান বাড়ির ডিস্টেন্স মোটামুটি 1/2 মাইলের মতো ছিল। তো সে বাসায় সাথে থাকা শুরু করে। তার বাসার সদস্যের সংখ্যা ছিল 3 জন। সে, তার ওয়াইফ আর তার ছোট একটা মেয়ে। বাসায় একজন কাজের মেয়ে রাখতো। ছোট বলতে মানে মোটামুটি এই ছেলেটি 10-15 বছর হবে মনে বয়স। তারপর একদিন যেদিন ঘটনাটা, সেটা হলো সেদিনের ডেটটা আমার দাদু বলতে পারেনি, বা দিনটা আমার দাদু সঠিকভাবে বলতে পারেনি। সেদিন যেটা ঘটেছিল যে উনি লোক দুপুরবেলা খেতে এসেছিল বাসায়, দুপুর টাইমে লাঞ্চ করতে। সে যেটা দেখলো যে বাসার ডিটেলসটা একটু প্রথমে বলে দিই। বাসাটা এমন হলো যে বাসাটা চারপাশে গাছ দিয়ে বেরানো, এবং দেখে গেটে ঢুকতে একটু পাশে হলো একটা টেবিল গাছ। তো দেখছিল যে মানে যেদিন আসছে বাসায় খাওয়ার জন্য দুপুরবেলাতে, সে দেখলো যে ওই গাছতলায়, টেবিল গাছতলায় তার মেয়েটা খেলছে, একটা ছোট একটা উন্নয়ন একটা কাপড় দিয়ে খেলছে আর কি। তো সেই বিষয়টাকে মানে রেগুলার টিম হিসেবে নিয়ে সে চলে গেল ভিতরে খাওয়ার জন্য। খাওয়া দাওয়া
করতেছে মিডিল টাইম, সে হঠাৎ করে একটা বিকট তার ওয়াইফ আর কাজের মেয়ে একটা বিকট একটা আওয়াজ শুনতে পায়, একটা সামথিং একটা বিকট একটা আওয়াজ। তো তারা তার থেকে দূরে বাইরে যায়, যেটা দেখে যে এটা আসলে একটা শকিং একটা বিষয় ছিল। ওই কাপড়টা দিয়ে ওই তার মেয়ে গাছের অনেক একটা উঁচুতে, যেখানে যে উঁচুতে তার মেয়ে পৌঁছানোর কোনো পসিবিলিটি নেই, এখানে ফাঁসি টাঙানোর অবস্থায় আছে। তো তখন যে বিষয়টা ছিল তাদের বাসা থেকে অন্যান্য বাসার দূরত্ব একটু বেশি ছিল, একটা বাসা থেকে দূরে একটা অনেক টাইম লাগতো। তো তারা চিল্লাচিল্লি করাতে অনেকজন মানুষ তো আসে, তো যা ঘটনাটা তাদের ঘটেই গেছে। তারপর লাশ নামানো হয়, যাই হোক সব কাজ করানোর পর ওই 1-2 মাস পর ওই ফ্যামিলিটা কি একটা কারণে ওখান থেকে ওই ফ্যামিলি চলে যায়। তারপর ওই বাসাটা টোটালি কিনে নেয় একজন ওখানকার খান সাহেব। তো খান সাহেব কিনে নেওয়ার পর তার 3 ছেলে, সে খান সাহেব তার ওয়াইফ আর 2 মেয়ে ছিল, তাদের বিয়ে হয়েছিল, তারা ঢাকা থাকতো। তো ওই 3 ছেলের মধ্যে 2 ছেলে ওখানে থাকতো ব্যবসায়িক খাতে, আর 1 ছেলে ঢাকা। তারা ওই বাসার মধ্যে প্রায় অ্যাবনর্মাল জিনিস ফেস করা শুরু করলো। দেখতো হয়তো বা কোনো একটা বাচ্চা ওই বাড়ির মধ্যে কোথাও ঘুরে বেড়াচ্ছে বা বাড়ির মধ্যে আওয়াজ করতেছে, বা হঠাৎ করে দেখতো যে সিঁড়ি রুমে একটা মেয়ে সদ্য বিবাহিতা বা বিবাহ হবে এরকম একটা সাজা গুজা, যেমন বিয়ের মধ্যে মেয়েরা সাজে, এরকম একটা মেয়ে পায়ের নুপুর বা ঘুমুর পরে গোটা সিঁড়ি থেকে আদ্রম করতে, সিঁড়ি রুমে যাচ্ছে, ছাদে উঠতেছে, ছাদের মধ্যে ঘুরতেছে, আবার সিঁড়ি নাম। তো রাত 12টা-1টার পর বা একটা সার্ভাল্টেন যখন সব সাইলেন্ট হয়ে যেত, তখন এই সাউন্ড তারা খুব বেশি লাউডলি শোনা শুরু করতো। তো বিষয়টা যখন প্রথম করে তারা ভয় পেত, তো আস্তে আস্তে বিষয়টাকে তারা নর্মাল নিতে শুরু করলো যে না, এটা কিছু না, এটা হয়তো বা তাদের সবার মনের ভুল। কেউ কাউকে শেয়ার করতো না যে তা সে এটা শুনতে পারে, এটা শুনতে পারে, যেটা শুনতো সেটা সাইলেন্ট করে। তো বিষয়টা এক পর্যায়ে যখন তারা সাইলেন্ট অবস্থা, তো বিষয়টা আরো প্রকটতা ধারণ করলো। তো হঠাৎ করে একদিন ওই তার ছোট ছেলে যে ঢাকা থাকতো, সে গ্রামের বাসায় আমার অনুষ্ঠানে বেড়াতে আসলো। সে আসার পর যেটা শুরু হয়েছে যে সে আসার পর সে রাত্রেবেলা তার স্মৃতি স্বভাব ছিল, সে আবার ওই বাড়ির ছাদে যেত। ছাদে ওই রেলিং এর মধ্যে বসলে সে দেখলো, সে হঠাৎ করে দেখা শুরু করলো যে এটা ছোট্ট একটা বাচ্চা মেয়ে, সে বাড়ি থেকে বাড়িটা আসলে কি বাড়িটা খুব জোরে জোরে হাঁটতেছে, যেটা স্বাভাবিক একটা মানুষের পক্ষে পসিবল না, পড়ে যাবে, কারণ একটা মানুষ বাঁকা হয়তো দূরাইতে পারে না, হাঁটতে পারে না। সে বাচ্চাটা বাঁকা হয়ে খুব দ্রুত হাঁটতেছে, সেটা পিছন সাইডটা ফলো করলো। সে এখন একটু চমকে যাওয়ার মতো অবস্থায়। তো সে যখন বাচ্চাটা ঘুরলো, তখন যে দেখলো যে বাচ্চাটা আসলে সে একটা বাচ্চার মতো না, মুখটা যেন কেমনটা, চোখগুলো দেখতেছে, চোখগুলো খুব লাল এবং খুব বড় বড় চোখ, আর মুখটা থেকে অনবরত রক্ত টাইপের সেটা চড়তেছে, ওই অন্ধকার হচ্ছে, সে যেটা বুঝছে আর কি, হয়তো বা সামথিং হয় লালা হবে বা রক্ত এরকম কিছু একটা টাইপের মুখতে চড়তেছে। সে যখন দেখলো যে ওটা ওই সিগারেটটা হাত থেকে ফেলে স্টার্ট করে নিচে নেমে গেলো, এবং পার্টি তার আব্বা আমাকে ডেকে বললো যে এটা কি হচ্ছে, বাসা কি এইসব দেখতেছে। তখন তার আব্বা আমাকে বললো যে না, তুমি কিছু সমস্যা নেই, কাজ করো, তুমি একটু স্টেশন নামাজ পড়ে বা আল্লাহকে দোয়া দূর করে তারপর শুয়ে পড়ো, তাহলে কিছু হবে না। তো সে রাতে সে ঘুমাতে পারলো না, আর তখন আসলে গরমকাল ছিল। তো মোটামুটি রাত্রেবেলা আমাদের ওই জায়গাটাতে কারেন্ট যাওয়ার পর্যন্ত থাকতো। তারপরে কারেন্ট চলে যাওয়াতে ওই সমস্যাটা যেটা হয়েছে যে উনি ওই লোকটার মাথার উপর যে বেডের উপর যে জানলাটা সেটা খুলে, এই জানলা থেকে আবার সিঁড়িটা স্পষ্ট দেখা যেত। তো উনি আবার একটু আল্লাহ মানুষ ছিল, বা একটু আল্লাহ মানুষ বলতে নামাজ দোয়া করতো, জানতো আর কি এগুলো কিছু অ্যাবনর্মাল জিনিস দূরে থাকার জন্য সে ওই দোয়া দূর করা শুরু করছে। তো তারপর দেখতে আবার বিষয়টা আস্তে আস্তে সে নর্মাল হয়ে গেছে। তো অনেকক্ষণ কেটে যাওয়ার পর রাত তখন 3টা-4টা বাজবে, আজান হওয়ার আগে অবস্থাটা সে দেখতেছে যে ওই সিঁড়ি রুমে ওই যে যেটা প্রথমে বলেছিলাম যে বিবাহ হবে এরকম একটা মেয়ে যেমন সাজে, এরকম একটা সাজ নিয়ে একটা মেয়ে সিঁড়ি রুমের দিকে যাচ্ছে আর তাকে ডাকতেছে, আসো আসো বলে একটা ডাকতেছে তাকে। তো সে তখন কিন্তু সিগারেট হাতে ছিল, নিজের জন্য সে কেন চলে গেল, সে বাইরে ওই মেয়ের পিছনে পিছিয়ে চলে গেছে। অনেকক্ষণ যাওয়ার পর যখন ছাদের একটা রেলিং একদম কোনায় চলে আসছে, তখন সে তাড়াতাড়ি করে যখন নামতে যাবে, তখন সিঁড়ি রুমটা যেখানে সিঁড়ি রুমটা আসলে কি সিঁড়ি রুমটা ঢোকার জন্য আমরা যেমন ছোট একটা রুমের মতো রাখি, তো ওই রুম ওখানে ওরকম ছিল, টিনের একটা শেড দেওয়া ছিল। তো দেখতেছে টিনের উপরে একটা মেয়ে পা ঝুলাই বসে আছে, পা গুলো খুব বড় বড় লাল লাল, সিঁড়ি রুমের গেটটা অর্ধেকটা পা কভার করে, তাকে দেখে খুব বিভৎস ভাবে হাসছে। সে কোন রকম কিছু একটা সোলাটার উপরে দৌড়ে দৌড়ে সেখানে চলে আসে, এবং যখন রুমের সামনে আসে পুরো অজ্ঞান হয়ে যায়। তাকে দেখে তাড়াতাড়ি করে রুমে নিয়ে যায় এবং পানি ঢালে, এবং তখন আজান দিয়ে মোটামুটি সকাল হওয়ার অবস্থা, তখন সেন্স পেয়ে আসে, তার শরীরে অনেক জ্বর ছিল। সে তখন তাকে জিজ্ঞাসা করতে, বাবা জিজ্ঞাসা করতে যে বিষয়টা তুমি ছাদে গেছিলে কেন, সিঁড়ি রুমের পাশে তোমার বলেছিল, তুমি বলো তুমি ছাদে গেছিলে, তুমি কেন গেছিলে, আর তুমি ছাদে গেলেই বা তুমি সিঁড়ি রুমের পাশে শুয়েছিল কেন, পড়েছিল কেন। তখন সে বললো যে এরকম ব্যাপার, তার সাথে রাত্রে এরকম হচ্ছে, সে এরকম কিছু দেখছে। তারপরে তার বাবা বুঝতে পারছে এখানে থাকলে তার প্রবলেম হবে। তারপরে যেটা হচ্ছে যে ওইখানে তারা ওনার ছেলেকে নিয়ে গেছে। এখানে বলে রাখা ভালো যে ওনার ওই ছেলে শুধু বিবাহ বিয়ে হয় না ছিল, সব ছেলে বিয়ে হয়েছে। তো ওই ছেলেকে তারা কাছে ঢাকায় পাঠিয়ে দেয় সুস্থ করে। তো তারপরে যেটা হয়, তারপরে বিষয়টা এমনি নর্মাল ছিল কিছুদিন। তার কয়েকদিনের পরে কয়েক বছরের মধ্যে তার একটা ওই বাসায় একটা মেয়ে জন্ম হয়, তো যাকে নিয়ে ঘটনাটা আরো বড় অবস্থান ধারণ করে। তো মেয়ে জন্ম হওয়ার 5-6 বছরে যেটা ঘটনা ঘটে যে ওই মেয়েটা যখন 5-6 বছর বয়স, তার মেয়েটা দেখতেছে যে হঠাৎ করে একদিন সন্ধ্যাবেলা আজান দিতে তার আগে একটা মুহূর্ত যে নীরব হয়ে যায় সবকিছু অন্ধকার, এরকম একটা টাইমে মেয়েটা ওই যে মেয়েটা যে ওই বাসা যে মেয়েটা ছিল যার জন্ম হয়েছে বা যে বাসার মেয়ে আর কি অ্যাকচুয়ালি, সে দেখতেছে যে তার মধ্যে একটা মেয়ে তার একটা খেলনা পুতুল নিয়ে ওই যেখানে একটা ওই বাসার মধ্যে কুয়া ছিল, ওই কুয়ার একটা আত্মসের মধ্যে দাঁড়ায় আছে। তখন কিন্তু ওখানে কুয়া নেই, কিন্তু বাচ্চা মেয়েটা কাছে পৌঁছেছে, তখন দেখতেছে যে বাচ্চা মেয়েটা হঠাৎ করে নাই, তার সামনে দিকে চলে গেছে এবং সে কুয়ার উপরে দাঁড়ায় আছে। এবং যখনই সে ভাবছে যে একটা সে কুয়ার উপর দাঁড়ায় আছে,
সে ভাবার আগেই সে মানে কুয়ায় পড়ে গেছে। তো পানির শব্দ পায়, তার বরফ বা তার করে কুয়াতে নেমে বালতি দিয়ে তাকে উঠে ফেলছে উপরে। তার ওই দিন রাতে স্বপ্ন দেখে যে তোর নাতিকে আমি নিয়ে যাবো, তোর নাতিকে আমি নিয়ে যাবো, তুই আমার কিছুই করতে হবে। এই কথাটা বলে তো অনেক সবাই এই বাসায় আসবে না। তো তারা সবকিছু বুঝে শুনে তারা সিদ্ধান্ত নিল তারা এখন থাকবে না, তারা ঢাকায় চলে আসবে। তারপরে যেটা হলো যে তারা তখন বলছিল যে তারা ওই লোকটা মানে ওই খান সাহেব প্রশ্ন করছিল যে আমরা কোনো ফিরে আসতে পারবো না। তখন বলছিল যে হ্যাঁ, যদি আপনার মেয়ের মানে নাতির বয়স 15 বছর পার হয়ে যায় তারপর আমরা তোমার বাসা পরিত্যক্ত অবস্থায় থাকতো। ওই বাসায় প্রায় মানুষজন বিভিন্ন জিনিস সপ্তাহপত্র আশেপাশে দিয়ে গেলেন। তো তারপর অনেকদিন পর ওই বাসায় কিছু ভাড়াটি আছে, তারা ওই বিষয়গুলো চেক করার পর থাকতে পারে না। তারপর অনেকদিন এরকম হওয়ার পর ওই লোক খান সাহেব তার এক বন্ধুর বাসায় আসে ওই বাসা সম্বন্ধে বিক্রি করার জন্য, বাসা সম্বন্ধে অনেক বড় বড় ওষুধ করে তারপর ওই জিনিসটাকে এখন কন্ট্রোলে আনে, তারপর তারা থাকতে পারে। কিন্তু তারপর ওই বাসার মধ্যে এখনো মানে আমরা যারা এলাকায় থাকি তারা ওই বাসার সঙ্গে অন্য ছেলেরা আরো বাড়িয়েছে ওই বাসা থেকে থাকে, মানে বাসায় থেকে তারা ওই মানে ওই ভিতরে বাড়ির বিষয়টা যেখানে ঘটনাটা ঘটছিল ওই বাসার মানে বাসাটা কন্ট্রোল করে। তো বাসাটা এখন মোটামুটি খালি, তো থাকে না বাসার মধ্যে এখন ওই চলতেছে আর কি। তো এখনো বাসা নিয়ে অনেক ঘটনা মানে এখন অনেক ঘটনা প্রস্তুত আছে। তো আমি যদি আরো কিছু কালেক্ট করতে চাই অবশ্যই জানাবো। আমার জন্য সবাই দোয়া করবেন আর সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। বিশ্বাস করা বা না করাটা কমপ্লিটলি আপনার ব্যাপার। এবং শুনছেন রেডিও ফুটের এফএম, চলছে ট্রুথ এফএম, আমি রাসেল আছি সাথে। এবং আমরা একটার পর একটা ঘটনা শুনছি, এখন আরো একটা ঘটনায় যাবো। এটি একটা ইমেইল এবং আশা করছি এই ইমেইলটা আপনাদের ভালো লাগবে। যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। যিনি লিখেছেন তিনি এভাবেই শুরু করেছেন, ওয়ালাইকুম সালাম। তিনি লিখছেন যে আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালো দলে। স্টুডিওতে আসতে পারবো না বলে ঘটনাটি পাঠিয়ে দিলাম। এটি আমার জীবনের দিক থেকে এক সমান, তাই আমাদের মধ্যে ভাবটাও ছিল অনেক বেশি। গল্প করার ফাঁকে ফয়সাল আমাকে বলল, এই সজীব চল আজ রাতে মাছ ধরতে যাই। আমি যদিও একা রাত্রে মাছ ধরতে যেতে ভয় পেতাম, কিন্তু আজকে ফয়সাল থাকায় এমন ভয় করল না, বরং বেশ উচ্ছ্বাসের সাথেই বললাম অবশ্যই যাব, তবে মা বাবা যেন টের না পায়, না হয় আর নামতেই দিবে না। বর্ষাকাল, চারিদিকে ঝিরিঝিরি করে বৃষ্টি, বিলের মধ্যে প্রায় 1 হাঁটু পরিমাণ পানি। 1 সপ্তাহ আগেই একটা বর্ষা কিনে নিয়ে এসেছিলাম হাট থেকে, একবারও ওইটা দিয়ে নামা হয়নি পানিতে। আজ যেহেতু ফয়সাল আছে, রাত্রে নামা যাবে। আমি ফয়সালকে বললাম রাতের খাবার খেয়ে চুপচাপ পেছনের দরজা দিয়ে নেমে যাবো আমরা। ফয়সাল সম্মতি দিল। গ্রামের সময় 9টা বাজে মানে অনেক রাত। যথারীতি খাওয়া দাওয়া সেরে আমি আর ফয়সাল বারান্দায় বসে জিরোতে লাগলাম। বেশ খানিক পর আমি বিছানার নিচ থেকে মাছ ধরার লাইটটা আস্তে করে টেনে নিলাম। বাইরে রান্নাঘর থেকে বর্ষাটাও তুলে নিলাম। এরপর ফয়সালকে ডাক দিলাম, সেও প্রস্তুত। আর আমার ডাকে চুপি চুপি পেছনের দরজা দিয়ে মাছ ধরার ব্যাগ নিয়ে বেরিয়ে এলো। গুটি গুটি পায়ে দ্রুত আমরা হাঁটতে লাগলাম। পথে হাঁটতে হাঁটতে সিদ্ধান্ত নিতে লাগলাম কোন বিলে আগে যাবো, তোরের দিঘিতে নাকি পূর্বের বিলে। পূর্বের বিলটা প্রচুর বড় আর ওইখানে মাছ পাওয়ার সম্ভাবনাও বেশি মনে হলো। আমি ফয়সালকে বললাম চল আগে পূব পাড়ের বিলে যাই, তারপর ওখান থেকে বড় দিঘি পার হয়ে আবার দক্ষিণে যাবো। ফয়সাল আর কিছু বললো না, আমাকে অনুসরণ করতে লাগলো। বিলে যদিও হাঁটু সমান পানি, কিন্তু বৃষ্টির পানি হওয়াতে স্পষ্ট মাটি দেখা যাচ্ছিল। আমার হাতে বর্ষার লাইট। ফয়সাল ব্যাগ নিয়ে আমার পিছু পিছু বিলে নেমে পড়ে। বিলের আইল ধরে একটু একটু করে লাইট মেরে সামনে যাচ্ছি। চারিদিকে প্রচুর লাইট দেখা যাচ্ছে। অনেকেই মাছ ধরতে বর্ষা নিয়ে বেরিয়েছে। তাদের থেকে একটু দূরেই আমরা বিলের এক প্রান্ত ধরে হাঁটছি। 2-1টা করে ছোট কই মাছ ছাড়া আর কিছুই নজরে পড়লো না। এভাবে 4-5 মিনিট, এভাবে 5-7 মিনিট হাঁটার পর হঠাৎ চিকচিক করে কিছু একটা দেখলাম। আমি দ্রুত বর্ষা চালালাম। ফয়সাল দৌড়ে মাছটা ব্যাগে তুলে নিল। শিং মাছ, বেশ বড়। আমি কিছুটা খুশি হলাম। এই প্রথম আমরা আমার নতুন বর্ষার শিকার। ফয়সালকে বললাম, দেখিস আজ অনেক মাছ পাবো। ক্ষেতের আইল ধরে হাঁটতে হাঁটতে কখন যে পূবের শেষ সীমান্তে চলে এসেছি খেয়াল করিনি। সীমান্তের পাড়ে 3টা তাল গাছ আছে আর তার পাশে একটা কবরস্থান। 3 দিন আগেই একজনকে এই কবরস্থানে দাফন করা হয়েছে। কবরস্থানটা দেখে আমার কেমন যেন একটু ভয় ভয় লাগলো। চারিদিকে শুনশান, এখানে লোকজন নেই বললেই চলে। অনেক দূরে কিছু লাইটের উপস্থিতি দেখলাম। এদিকে কেউই আসেনি। অনেক গুড়া জড়াজড়ি করেও এদিকে মাছের কোনো নিশানা পেলাম। ফয়সাল সাথে থাকায় একটু সাহস নিয়ে বললাম, চল দিঘির পাড়ে যাই। এখানে মাছ পাবো বলে মনে হচ্ছে না। বলে রাখা ভালো, দিঘিটা ছিল বিল থেকে 10 মিনিটের দূরত্বে। আর দিঘির পাড়ে সচরাচর মানুষ যায়ও না, কারণ কিছুদিন আগে পাশের গ্রামের একটা ছেলেকে নাকি ওইখান থেকে জিনে আসর করেছিল। এই ঘটনার পর রাতে তেমন কেউ ওদিকে পা বাড়ায়। 7-5 ভাবতে ভাবতে পূর্বের সীমান্ত দিয়ে আমরা দিঘির পাড়ে হাঁটতে শুরু করি। একটু পরেই দিঘির পাড়ে চলে আসলাম। দিঘিটা বেশ বড় এবং চতুর্ভুজ আকৃতির। কালো কুচকুচে পানিতে চারের আলো যেন চিকচিক করছে। আশেপাশে তাকালাম, না কেউ নেই, শুধু আমি আর ফয়সাল। চারিদিকে শুনশান। আমি দিঘির সিঁড়ির দিকে পা বাড়ালাম। ধীরে ধীরে নেমে দিঘির সিঁড়িতে লাইট মারার সাথে সাথে দেখলাম বড় একটা টাকি মাছ লাইটের ঝলকানি পেয়ে ধীরে ধীরে পিছু চলে যাচ্ছে। দেরি না করে ধুপ করে বর্ষাটা ছুড়লাম। একটা ক্যাক করে আওয়াজ আসলো। বর্ষাটা বোধহয়
দিঘির সিঁড়ির নিচে গিয়ে বেঁধেছে। এখন কি হবে? ফয়সাল বলল, তুই ব্যাগটা ধর, আমি লাইট নিয়ে নিচে নেমে দেখি কি বিঁধল। ফয়সাল আমার হাতে ব্যাগটা দিয়ে লাইটটা নিয়ে নিচে নামলো। প্রায় হাঁটু সমান পানিতে নেমে গেল। প্রায় 5 মিনিট হয়ে গেল, কিন্তু ফয়সাল বর্ষাটা তুলতে পারছে না। কে কিছু বুঝলি? কি বিঁধলো? ফয়সাল চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। কে ফয়সাল, বর্ষাটা খোল, নিয়ে আয়, দেখিস একটা শিক যাতে না ভাঙে। কিন্তু ফয়সাল আমার দিকে পেছন দিয়ে নিয়ে আছে, কোনো কথা বলছে না, আর লাইটটাও নিচের দিকে ধরে রেখেছে। ওর চেহারাটাও দেখা যাচ্ছে না। বিরক্ত হয়ে আমি একটু এগিয়ে যাই। যেই ফয়সালের জামা ধরে টান দিলাম, এ তো ফয়সাল না। আমার আত্মা যেন খাঁচা থেকে বেরিয়ে যাবার অবস্থা। এক দৃষ্টিতে আমি তাকিয়ে আছি বিড়াল রূপী একজন মানুষের দিকে। চোখগুলো যেন আগুনের মতো কোটর থেকে বেরিয়ে যাবার উপক্রম। চাপার রাগে গো গো করছিল সে। তখন আর এত কিছু দেখার বা বোঝার কোনো সুযোগ ছিল না। আমি যেই ফয়সালের এই বিভৎস রূপ দেখলাম, আমি চিৎকার করে যাব, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আর কেউ যে আমার চিৎকার শুনে এগিয়ে আসবে সেই উপায়ও ছিল না। চারিদিক একদম নীরব, নিশ্চুপ, যেন সবাই আমার মৃত্যুর তামাশা দেখার জন্য অপেক্ষা করছে। একটা শীতল হাত যেন আমার উপরে এসে আছড়ে পড়ল। আমি সেই মুহূর্তে সিঁড়িতে লুটিয়ে পড়লাম। তারপর কি ঘটছিল আর কিছু মনে নেই। পরদিন সকালে সবকিছু শোনার পর আমার অবস্থা যেন আরো খারাপ হয়ে গেল। ফয়সাল আমার মাথার পাশে বসাবো নাকি রাত্রে আমার সাথে বের হয়নি, এমনকি মাছের ব্যাগও নাকি ও খুঁজে পায়। যেই আমাকে এটা বলার জন্য বারান্দায় এসেছে, ততক্ষণে আমি আর সেখানে নেই। ফয়সালের কেমন একটু সন্দেহ হলো। ওই আমাকে খোঁজার জন্য সবাইকে সবকিছু বলে দেয়। প্রায় 1.5 ঘন্টা নাগাদ খোঁজার পর নাকি আমাকে এই দিঘির পাড়ে সিঁড়িতে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। সিঁড়ির পর আমাকে আর মাছ ধরা আমার একদম বন্ধ হয়েছে। আজ যখন বর্ষাকাল আসে, সবাই মাছ ধরতে যায়, কিন্তু আমার যাওয়া হয় না। ওই দিন ভাগ্যক্রমে বেঁচে ফিরে এসেছি, কিন্তু আবার যদি পিশাচের মুখোমুখি হতে হয়, তাহলে হয়তো ওই দিনটা ওরই হবে। এই ছিল ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় অতিথি, তার কাছে তার দ্বিতীয় ঘটনাটা আমরা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের লিখে পাঠাবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। তিনি আমাদের দ্বিতীয় অতিথি, তিনি তার ঘটনাটি শেয়ার করবেন। জি, আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা নিয়ে। থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া। আমি রায়ান রশিদ, আমি এসেছি বাংলা মোটর থেকে। ভাইয়া আমি এখন যে স্টোরিটা বলবো এটা হচ্ছে আমাদের দেশে না, এটা কলকাতার। আমার একটা মামার কাছ থেকে শোনা। ওনার নাম হলো পাপু মামা। উনি রিসেন্টলি ম্যারি করেছেন নাগমা আন্টি। আর ওনারা দুজন একই জায়গায় কাজ করতেন। পাপু মামা হিন্দু, বাট নাগমা আন্টি মুসলমান। সো ওনাদের দুজনের মধ্যে যখন বিয়ে হয়, এরপরে সবকিছু মোটামুটি ঠিকই ছিল। বাট একটা দিন হঠাৎ করে পাপু মামা নাগমা আন্টিকে বলে যে, আচ্ছা তুমি হচ্ছে রুমে থাকো, আমি পরে রুমে আসছি। রাতের বেলা নাগমা আন্টি মানে যখন রুমে যাওয়ার পরে উনি বসেছিলেন বিছানার উপরে। উনি হচ্ছে দরজা দিয়ে ঢুকলে ওনার পিঠটা দেখা যাবে, অর্থাৎ ফেসটা দেখা যাবে না। এইভাবে খাটের উপর বসেছিলেন এবং উনি দুলছিলেন, কন্টিনিউয়াসলি দুলছিলেন বা কিছু একটা বলছিলেন মুখে, এবং হাতে ওনার একটা প্লেট ছিল। এটা এরপরে হচ্ছে পাপু মামা যখন রুমে ঢুকে ওনার ঘাড়ের উপরে হাত দেন এবং বলেন যে তাকে ডাকেন। তখন নাগমা আন্টি হঠাৎ করে রেগে গিয়ে বলে, কি হয়েছে? তখন হচ্ছে আবার সে এই কথাটা বলার পরে আবার হচ্ছে মানে নিচের দিকে তাকিয়ে আবার তুলতে থাকে, এবং তার মাথার যত চুল ছিল সব সামনের দিকে চলে আসছিল। দেন মানে এই টাইপের কিছু বোঝা যাচ্ছিল। এরপরে হচ্ছে পাপু মামা আবার হাত দেন। এবার সে আরো রেগে গিয়ে, কি হয়েছে তোমার বলে চোখ টোক মানে কি বলবো লাল টাল হয়ে পাপু মামার দিকে আরো রাগ হয়। পাপু মামা বলে যে ওর অ্যাকচুয়ালি কি হচ্ছে, ওর কি কোনো মেন্টালি কোনো প্রবলেম মানে ছিল আগে থেকে, নাকি ওর অ্যাকচুয়ালি এই টাইপের কোনো মানে কোনো প্যারানর্মাল কোনো কিছু হচ্ছে ওর সাথে। তো ওকে যখন আবার মানে নাগমান্টিকে যখন আবার ধরে, এবার নাগমান্টি মানে রাগ হয়ে গিয়ে পাপু মামার গলা চেপে ধরে, এবং ধরার পরে হচ্ছে পাপু মামা চিল্লাচিল্লি করে টরে ঘরের সবাইকে ডাকে এবং ধরে মানে হাতটা ধরে টরে বেঁধে রেঁধে রাখে অনেক কষ্ট করে। তো ভাইয়া মানে অ্যাকচুয়ালি মজার ব্যাপার ছিল এখানে, পাপু মামা আমাকে বলে যে রায়ান তুমি হয়তো একা অনেকের সাথে অনেক মানে তাকে ধরে রাখতে পারবা, বাট মানে সে একজন মেয়ে মানুষ, বাট তাকে ধরে রাখার জন্য মানে 6 জন এনাফ হচ্ছিল না, 6 জন তাকে ধরে রাখতে পারছিল না। হাতটা ছেড়ে টেড়ে দিয়ে একেবারে খুব মানে কি বলবো খুব শক্তিশালী হঠাৎ করে হয়ে গিয়েছিল। তখন হচ্ছে পাপু মামা বলে যে এরকম আমরা তো অ্যাকচুয়ালি হতো কি মানে নাগমান্টির বিয়ে হওয়ার পরে উনি হচ্ছে একটা গাছের নিচে বসে থালা বাসন ধুতেন এবং সাথে ছিল পুকুর, এবং ওইখান থেকে নাকি মানে ফেরার পর এই টাইপের ঝামেলাগুলো শুরু হতো, এবং এটা কন্টিনিউয়াসলি 1 মান্থ ধরে চলছিল। একটা টাইমে নাগমান্টির মা এবং পাপু মামা মিলে ডিসাইড করে যে তাকে কোনো একটা ওঝা বা তান্ত্রিক টাইপের এই টাইপের কারোর কাছে নিয়ে যাওয়া যাক। যখন তার কাছে নিয়ে গিয়েছে তখন হচ্ছে তান্ত্রিক বলে যে আপনাদের বাড়ি ওই যে গাছটার নিচে এরকম বসে থাকতো, ওই গাছটা থেকে হয়তো উপরে কিছু ফল করেছে। বাট মজার ব্যাপার হচ্ছে ওই তান্ত্রিক কিন্তু ওই এলাকায় যায়নি, এলাকা থেকে অনেক বেশি দূরে ছিল। বাট উনি কিভাবে জেনে গিয়েছিলেন যে ওইখানে উনি গাছের নিচে বসে থালা বাসন ধুতেন, এবং ওনাকে নাকি ওই যে মানে নাগমান্টির ঘাড়ে যেই
জিন ট্রান্সফার করেছিল বা যাই বলা যাক না কেন, উনি নাকি বলেছেন যে এই মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, আমি ওকে ছাড়বো না, যে করে হোক আমি ওকে ছাড়বো না। তখন হচ্ছে পরে অনেক ইয়ে করার পরে নাগমাটিকে ছেড়ে দেওয়া মানে কোনো মতে সেখান থেকে চলে আসে। একটা সময় পাপ্পু আমার আর কি মনে ওঠে যে যখন তার এখানে মানে বাড়ি তৈরিও করা হয়নি, তার বাড়িটা ছিল ঠিক পাশে, একজন মানে পাগল বলতে পারেন ভাই, তার একটু মেন্টালি একটু প্রবলেম ছিল, উনি একটু সিক ছিলেন মেন্টালি। ফর দ্যাট রিজন তার বাবা মা তাকে ঘর থেকে বের করে দেয়, এবং বের করে দেওয়ার পরে সে ওই গাছের নিচেই বসে থাকতো এবং এভাবেই মানে কি বলবো দুলতো সারাদিন এবং কিছু একটা বলতো মুখে, এবং উনি বিয়ে করেননি। ওই সময় একটা সময় দেখা যায় কি তার মানে ডেড বডিটা ওই গাছের নিচে, কিভাবে যে মারা গেছে এটা কেউ জানে না, বাট এইভাবেই কিছু একটা হয়ে গিয়েছিল, হয়তো তার সাথেও কেউ তাকে মার্ডার করেছিল ওই গাছের নিচে। বাট ওর পর থেকে ওই গাছের নিচে যেই যায় না কেন ভাইয়া এই টাইপের বিভিন্ন ধরনের ঝামেলা হয়। ঠিক একইভাবে ভাইয়া ওই গ্রামে যারাই বিয়ে করে না কেন তাদের সাথে তাদের বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি হয়। আর নাগমা আন্টির সাথেই ঠিক আরেকজন আছেন শাহরুখ ভাই, তো শাহরুখ ভাইয়ের সেম ওনারা দুজন বিয়ে করেছেন, শাহরুখ ভাইয়ের ওয়াইফ। তো হঠাৎ করে শাহরুখ ভাইয়ের ওয়াইফের এই যে এরকম 1 মান্থের মাথায় এসে তার মানে ওয়াইফের কিছু একটা এরকম প্রবলেম হয়। এরপরে দেখা যায় কি ভাইয়া তার ওয়াইফ হঠাৎ করে হচ্ছে দেয়ালের সাথে খুব জোরে মাথায় বাড়ি দিচ্ছে। এরপরে হচ্ছে ভাইয়া শাহরুখ ভাই আমাকে বললো যে ও দেয়াল ক্রলিং করে ওঠা শুরু করেছে। আমি জাস্ট এই জিনিসটাতে বেশি অবাক হয়েছি যে একটা দেয়াল প্লেন থাকে, বাট একটা মানুষ কিভাবে সেটাতে ক্রল করে উপরে চড়তে পারে। বাট শাহরুখ ভাই আমাকে বলে যে এটা 100% ট্রু, এবং তার নিজে চোখে দেখা, এবং সে আমাকে ছবি বের করে দেখা যে সে যে মাথা বাড়ি দিয়েছিল সেটা তার কারণে তার মাথায় একটা মানে ব্লু কালারের স্পট তৈরি হয়ে গিয়েছিল। তো এটা আমাকে দেখিয়েছিল। এরপরে হচ্ছে বলে ভাইয়া যে এরকম তাকেও পরে তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয়। তারপরে তান্ত্রিক বলে ওই যে ওই টাইপের কিছু একটা তার উপরে আছর টাইপের কিছু একটা করেছিল, যার কারণে এই ধরনের সমস্যা ছিল। তো যখন তাকে তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয় তখন হচ্ছে তান্ত্রিক বলে যে তুই যদি বের না হস তাহলে আমি কিন্তু মেরে ফেলবো। তখন হচ্ছে বলে যে তুই যদি মারতেই পারিস তাহলে তো তুই এই বডিটাকে মারতে পারবি, আমাকে তো মারতে পারবি না। তখন হচ্ছে তান্ত্রিক অনেক কি বলবো বোতলে বন্দি করে তার মানে এই যে কোনার আঙ্গুলটা রয়েছে এই কোনার আঙ্গুলের সাথে একটা দড়ি দিয়ে একটা বোতল দিয়ে কিভাবে জানি জাস্ট বোতল বন্দি করে। এরপর থেকে তারা দুজনই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ। থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে ফেসবুকের যে পেজগুলো আছে সেখানে অনেকে কমেন্ট করছেন এবং সেগুলো আমি আস্তে আস্তে পড়তে চাই আমাদের সঙ্গে যারা আছেন। তবে তার আগে যেটা করতে চাই, আমাদের এখানে আরো একজন অতিথি আছেন, তার সাথে আমরা একটু কথা বলবো। আপনার নামটা আপনি কাইন্ডলি একটু আমাকে বলবেন, তারপর আপনি একটু জানাবেন যে আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাবো আমরা। ধন্যবাদ আসল ভাই। আমি উজ্জ্বল, জি, আমি আসছি যাত্রাবাড়ি ধোলাইপাড় থেকে। জি, রাসেল ভাই, আমার ঘটনাটা হচ্ছে 2004 সালের ঘটনা। জি। তো আমি সাধারণত আমার মানে ভ্রমণ পিপাসু, আমি মানে ঘুরতে খুব পছন্দ করি। তো আমি বাংলাদেশ অনেক জায়গায় ঘুরছি। তো এই ঘোরার মানে ইয়া ছিল হচ্ছে আমার বাবার ট্রান্সপোর্ট বিজনেস ছিল। তো আমার বাবার ট্রাকে করে আমি অনেক জায়গায় গেছি বাংলাদেশে। আচ্ছা। তো এটা হচ্ছে 2004 সালের ঘটনা, যখন আপনার এটা গরমের সময় ছিল। যেটা আমরা ওই কি বলে আম কাঁঠাল মানে পাকে বা ইয়ার হয়, ঠিক আছে, ওরকম একটা সময়। তো আমি জানতে পারি আমার চাস্তবার মাধ্যমে যে আমাদের গাড়ি রাজশাহী যাচ্ছে। তো চাস্তবারকে বললো যে তোদের গাড়ি রাজশাহী যাচ্ছে, তুই কি রাজশাহী যাবি? তো আমি বললাম যে হ্যাঁ, রাজশাহী যাওয়া তো অনেক শখ, তো আমি রাজশাহী যাবো। তো আমাকে বললে যে তাহলে তুই ড্রাইভারের সাথে যোগাযোগ করিস, ড্রাইভারের সাথে যোগাযোগ করলে তোর ড্রাইভার পিক করে নিয়ে যাবে। আমি রাসেল ভাই বরাবর ড্রাইভারের সাথে যোগাযোগ করলাম। ড্রাইভারকে বললাম যে তুই মানে কতক্ষণ নাগাদ গাড়ি লোড হবে? তো আমাকে বললো যে রাত্রে মধ্যে লোড হয়ে যাবে, আমি আপনাকে ফোন দিব। তো ভাই যে কথা, আমাকে রাত্রে ফোন দিল। তখন 12টা 12:30 মতো বাজে। ফোন দেওয়ার পরে আমি বাসা থেকে বের হলাম। গাড়ির সামনে মানে মেন রোডে উঠবো। মেন রোডে ওঠার পর দেখলাম ড্রাইভার আমাদের দাঁড়িয়ে রয়েছে। তো আমি ড্রাইভার আমাকে দেখার পরে আমরা গাড়ি তুললাম এবং ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। তো রাসেল ভাই আমাদের এই রাজশাহী পৌঁছতে সকাল 11টা বাজছে। তো আমরা সারা রাত্রে জাগনা ছিলাম। গাড়ি যখন আপনার পণ্য আনলোড করতেছিল তখন আমি রাজশাহীতে আশেপাশে ঘুরতেছিলাম। তো ড্রাইভার চলে গেছে আপনার পরবর্তী ট্রিপের জন্য। আমাদের গাড়িগুলো ট্রিপ হয় আপনার ট্রান্সপোর্টের মাধ্যমে। তো ড্রাইভার যখন ট্রান্সপোর্টে চলে গেল তখন আমি রাজশাহীতেই মানে সাহেবাজারের আশেপাশে ঘোরাঘুরি করতেছি। তো একটা সময় ড্রাইভার আমাকে ফোন দিল। ফোন দিয়ে বললো ভাই ট্রিপ ধরছি। তখন আমি জিজ্ঞাসা করলাম যে কোথার? তো বললো যে ঢাকা বাদামতলা। তাই বললাম ঠিক আছে। তো আমি গাড়ির সামনে আবার চলে যাই। তো ড্রাইভারকে জিজ্ঞাসা করি গাড়ি লোড হবে কোথা থেকে? তো আমাকে লোকেশন বললো যে কানসার থেকে লোড হবে, কিন্তু যে বাগানের যে পয়েন্ট থেকে লোড হবে সেটা আপনার যে আমের গাড়ির সাথে আপনার প্রত্যেকটা গাড়ির সাথে একটা স্পট আসে, যে আমটাকে মানে পাহাড় দিয়ে নিয়ে আসে বা আমটা যেখান থেকে আপনার খরিদ করে ওখান থেকে বুঝে নিয়ে আনে। তো
আমাদের পণ্য নামতে নামতে মোটামুটি আপনার সন্ধ্যা হয়ে যায়। তো আপনার এর মধ্যে স্কট চলে আসে, আসার পর স্কট আমাদের নিয়ে যায়। তো আমাদের আমের বাগানের পয়েন্টটা ছিল আপনার কানসারাত। জি। কানসার যাওয়ার পরে আপনার ওই কানসার থেকে আপনার 16 কিলোমিটার ভিতরে যে বাগানটা, সেই বাগানটার মধ্যে আমরা ঢুকি। তো আসলে খুব সুন্দর লাগতেছিল, মাঝখান দিয়ে রাস্তায় 2 সাইডে আম বাগান, খুব ভালো লাগতেছে। সবচেয়ে বড় ব্যাপার কি, রাজশাহীতে অনেকেই যারা গেছে তারা জানে যে আপনার আম বাগান, আম গাছগুলো 7 ফিট 8 ফিট এর মধ্যে থাকে, বেশি বড় হয় না। আচ্ছা। তো ভাই আমরা একটা সময় যে পয়েন্টে যাওয়ার পৌঁছালাম, পৌঁছানোর পরে আপনার আমাদেরকে স্কট আর ওখানে যে লেবার ছিল ওরা বললো গাড়িটাকে একটা প্লেস করার জন্য, গাড়িটাকে যাতে প্লেস করে একটা পয়েন্টে রাখে। তো আসলে আমাদের গাড়িটা যখন প্লেস করলো, তখন গাড়িটা যখন ঘুরায় প্লেস করার পরে একটা গাছ একটু মোটা ছিল, একটু বড় গাছটা, ওই গাছটার মধ্যে আপনার একটা রশ্মি ঝুলতেছিল। মনে হচ্ছিল যে ওই রশ্মিটা কেউ আপনার ছুরি বা আপনার বটি এরকম কিছু জাতীয় দিয়ে কাটা হয়েছে। তা রশিটা আপনার মানে লম্বায় মানে মোটামুটি আপনার 2.5 ফিট 3 ফিটের মতো ছিল। তো গাড়িটা যখন প্লেস করছে, তখন আমাদের গাড়ির যে সামনের যে মুখ, মানে কেবিনের যে সামনে যে মেইন গ্লাসের থেকে অল্প কিছু ডিস্টেন্সে ছিল, একটু দূরে ছিল। আমরা এই দড়িটাকে কোনো কিছু মনে করিনি যে একটা গাছের মধ্যে থাকতেই পারে। তো রাসেল ভাই যখন আপনার লোডিং শুরু, মানে যখন আমরা বাগানে ঢুকছি, তখন আপনার প্রায় মাগরিবের আজান মানে গায়ে দেওয়া অবস্থা। তো যাওয়ার সাথে সাথে আপনার ওখানে যাই দেখি আপনার প্রায় 10-15টা আপনার যে আমের খাঁচি যেটাকে বলে, এখন তো আপনার আম ক্যারেটে আসে, প্লাস্টিক ক্যারেটে, ওই সময় খাঁচিতে আসতো। তো লেবার আপনাকে সব মানে রেডি করে রাখছে প্রায় 15-20টার মতো। তো আমরা যাওয়ার পর লেবার আপনার ওই খাঁচিটা আপনার একটা একটা করে উঠানো শুরু করছে। তো রাসেল ভাই 8টা 8:30টার দিক দিয়ে হঠাৎ করে লেবাররা বললো যে ওরা চা পানি খাবে, তোরা চা পানি খেতে যাবে। এমন সময় আপনার যে আমাদের সাথে স্কট ছিল, যে আপনার মালটা বুঝে নিবে, ওরা সাথে করে ওই স্কটটাকে সাথে করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমরা সভাপতি আপনার 3টা লোক ছিলাম, খুব ক্লান্ত। আর একটা হচ্ছে গরমের সময়, গরমের শরীর এমনি ক্লান্ত হয়ে যাবে, তারপর রাগনা ছিলাম। প্রথমে আমি যাই গাড়ির ভিতরে, আপনার গাড়ির ভিতরে যে আপনার পিছনে আমাদের কেবিনের পিছনে, গাড়ির যে কেবিনের পিছনে আপনার ঘুমানো জায়গা আছে, তাই আমি ওখানে প্রথমে একটু শরীর খেলাম, মানে ঘুমাই। আচ্ছা। তো এর মধ্যেই ড্রাইভার আসে, ড্রাইভার এসব বলতেছে যে ও ঘুমাবে। তো আমাদের কেবিনের মধ্যে আপনার 2জন ঘুমানো জায়গা আছে, একজন নিচে ঘুমাইতে পারে, একজন উপরে। আমি যখন নিচে ঘুমাইছি, তখন ড্রাইভার এসে আবার উপরের যে ইয়াটা আছে, বিছানাটা আছে, ওটার মধ্যে ঘুমাইছি। এরপরে হেল্পার আসছে, হেল্পার আসার পরে যখন উঠছে, তখন আমি উপস্থিত টের পাই। আমি হেল্পারকে বললাম যে তুই মানে বলতেছে কবে আমি একটু ঘুমাবো। আমি তুই যখন ঘুমাবি তাহলে কাজ কর, লেবার তো কিছুক্ষণ পরে এসে টাকাটাই করবো, তখন ঘুম ভেঙে যাবো। তুই গাড়ি হ্যান্ডলাইটটাকে উপরে ইয়া করে দে, জ্বালায় দে। আর ওই সময় আসলে খেয়াল করলাম আপনার যে কাটা যে দড়িটা ছিল, এই দড়িটা আপনার আমাদের গ্লাসের সাথে মানে মনে হচ্ছে কি আপনার ধুলে গ্লাসের মধ্যে বাড়ি খাচ্ছে, এরকম অবস্থা। তো পরে বললাম যে তুই যখন ওই হ্যান্ডলাইটটা যখন ইয়ে করবি, তখন দড়িটাকে গ্লাসের সাথে একটা প্যাচ দিয়ে দিস, যাতে গ্লাসের বাড়ি না খায়, আওয়াজ হইলে ঘুম ভেঙে যাবে। তো উপর উঠছে, উপরে হ্যান্ডলাইটটা ইয়া করে দিয়ে আপনার নেমে গেছে, রশিটাকে আর প্যাচ দেয় নাই। আচ্ছা। তো রাসেল ভাই এতই ক্লান্ত ছিলাম যে ঘুমিয়ে গেছি, মানে ঘুমে আপনার কখন যে আপনার রাত্র 11:30-12টা বেজে যায় সেটা মানে খেয়ালই করতে পারিনি। আচ্ছা। হঠাৎ করে গাড়ির মধ্যে একটা মানে আওয়াজ হলো, মনে হলো কি ধূপ, মানে কিছু একটা মানে খাঁচি গাড়ির মধ্যে ফেলছে। গাড়ির মধ্যে ফেললে যেমন একটা ভাইব্রেট, মানে একটা ঝাঁকি খায়, ওই ঝাঁকিতে আমার ঘুমটা ভাঙছে। ঘুমটা ভাঙার পরে আমি আমার হেল্পারকে ডাক দিলাম, বললাম যে দেখ লেবার আসছে, ওরা মাল উঠানো শুরু করছে, তুই একটু যায় এই খাঁচিগুলো একটু সুন্দর করে ইয়া করে গুছাই আনে। তো এই খাঁচিগুলো আবার রশিদা বাঁধ দিতে গেলে তখন পড়ে যাবে, হ্যাঁ তখন পড়ে যাবে, তুই এটাকে একটু ইয়া কর। তো উপরে উঠছে, উপরটার পরে দেখতেছে যে কেউই নেই ওখানে, কেউ নেই। ও পিছনে নামছে, নামার পরে বলতেছে আবার কেবিনে ঢুকছে, বলতেছে ভাই কেউ তো আসেনি। আমি তো গাড়ির পিছনে মনে হয়তো এবার মনে হয় এই খাঁচি আরো রেডি করতেছে, তুই ওখান থেকে দাঁড়া দেখ, গাড়িটা লোড কর, তুই সামনে থাকলে তাদের উঠে যাবো। তো ভাই নাইমা গাড়ির পিছনে গেছে, যাওয়ার মানে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে মানে খুব দৌড় দেওয়া ও গাড়ির মধ্যে চলে আসছে। সেই ডান সাইডে বাম সাইডে যে আপনার গেটটা ছিল লাগাই দিচ্ছে, লাগানোর পর কাঁপতেছে, কি তুই দৌড়ে আসলি কেন? ভাই যা দেখা দেখছি। কি দেখছস? কিছু বলতেছে না। এমন সময় আমি পরে ড্রাইভারকে ডাক দিলাম, ড্রাইভারকে ডাক দিয়ে বললাম দেন তো কি কয়। পরে ড্রাইভারকে বলতেছে যে তোর কি হয়েছে, সমস্যা কি? জি ঠিক আছে, বলতেছে নিচে নেবেন না, যা দেখা দেখছি। পরে ড্রাইভার বলতেছে তুই কি ঘুমের ভোরে উল্টা পাল্টা বলতেছিস নি, নেবেন না গাড়ি থেকে। আবার একই কথা বলতেছে। ড্রাইভার আপনার ডান সাইডের যে ইয়া ছিল, ডোরটা ছিল, ডোরটা দিয়ে নামছে। নামার পরে ড্রাইভার আপনার গাড়ির পিছনে যায় মানে একটা ওমা একটা চিকেট দিয়ে চিকেট করে আবার গাড়ির মধ্যে দুধ দিয়ে আসছে। সেই দরজা টরজা সব লাগাই দিচ্ছে। এখন এই
দুইজনেরই শোনার পরে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, ভাই নিচে নেবেন না, যা দেখার দেখছি বসে থাকেন ভিতরে। তো ভাই এই দুজনে দেখার পরে আমার একটা কিউরিওসিটি জাগলো যে আর কি দেখলো এমন যে এরকম দুর্দা চলে আসলো। এর মধ্যে না ভাই ড্রাইভার গাড়ির মধ্যে ঢোকার পরে আপনার গাড়িতে মনে হলো কি আপনার এই কম্পন বাইরে গেল, গাড়ির মধ্যে মনে হচ্ছে কি খুব দূরে দূরে লাফাচ্ছে, এবং গাড়ির মধ্যে সম্ভবত লাফাইলে আপনার একটা স্প্রিং এর মতো করে, এবং স্প্রিং করতেছে গাড়িটা। আমি বাম সাইডে দরজাটা খুলে আপনার উপরে উঠলাম, ওঠার পর আপনার দেখি আমাদের গাড়ির একবার পিছনে একটা মেয়ে হাঁটু গেটা মাথার সামনের চুলগুলো সব ইয়ে করে বসে দিচ্ছে। ভাই আমি ওই যে হ্যান্ডলেটটা চালানো ছিল এটা একটু ঘুরানোর সাথে সাথে আপনার দেখলাম ও আপনার সামনের চুলগুলো সব সরে গেল, চোখগুলো আপনার টকবক মানে রাগান্বিত একটা চোখ, আর ঘাটটা এমন অ্যাঙ্গেলে ঘুরেছে সম্ভবত মানে সাধারণ মানুষ তখন এই অ্যাঙ্গেলে ঘুরতে পারবে না। তো সময় আমিও গাড়ির ভিতরে আসি, আইসা মনে করেন হাত পা কাঁপতে থাকে, আর একটা ভটকা একটা গন্ধ আসে আপনার, যেটা আপনার কি বলে মানে লাস্ট ঘরের যে গন্ধ থাকে ওটা গন্ধ গাড়ির মধ্যে আসতে থাকে, মানে গন্ধে আপনার মনে করেন গাড়ি মানে কেবিনের ভিতরে গন্ধ হয়ে যায়। তারপর গ্লাস লাগে, আমি ড্রাইভারকে বলি যে গাড়ি বাগান থেকে বের করো। ড্রাইভার এমনই ইয়ে ছিল যে ওর হাত পা কাঁপতে তো গাড়িটা স্টার্ট দিতে পারে, বা কি চিন্তা করে স্টার্ট দেনে এটা বলতে পারলাম না রাসেল ভাই। কিছুক্ষণ পরে দেখি যে দড়িটা ঝুলানো ছিল সেই দড়িটার মধ্যে ওই মেয়েটা ঝুলতেছে, এবং আমরা আমাদের থেকে 5 থেকে 6 ফুট দূরে আমরা এটা স্পষ্ট দেখতে পাবো। রাসেল ভাই আমরা এত ভয় পাইছিলাম, শুধু আল্লাহকে ডাকছি যে মানে আল্লাহর ডাকতে একটা আপনার ভোর হয়েছে, আজান দিছে একটু স্বাভাবিক। এরপর আপনার সকালবেলা আপনার যখন লেবার আসছে স্কট আসছে তখন আমার ড্রাইভার এবং হেল্পার সাথে তুমুল ঝগড়া হয়েছে, এবং ঝগড়ার এক পর্যায়ে আপনার এলাকার আশেপাশে যে লোকজন ছিল দূরে মানে বাড়ি দূরে যারা ছিল তারা আসছে, আসার পরে আপনার জিজ্ঞাসা করলে কি করে আমরা ঘটনা বললাম রাত্রে ঘটনা। তো লেবার আপনার ওই এলাকার লোকজন যারা ছিল লেবারদেরকে খুব ইয়া করলো যে এরা না হয় ভাই তোরা কেন ইয়া করলি, এদেরকে বললি। লেবার যেমন একটা ইয়ে ছিল কি যদি ওরা যদি আমাদেরকে সেই ঘটনাটা যদি বলতো তাহলে আমরা হয়তো রাত্রেবেলায় গাড়িটা নিয়ে বের হয়ে যেতাম, এই কারণে ওরা বলে। পরে একজনের মাধ্যমে জানতে পারলাম যে ঘটনা কি। লোক বললো যে এই গ্রামেরই এক মেয়ে মানুষের বাসা আপনার কাজ করে, আপনি দিন কাজ করে দিন খেত। ওই মেয়েটা আপনার একদিন যাওয়ার সময় দুপুরবেলা যাওয়ার সময় ওর শরীরে নাকি আপনার মানে খারাপ কিছু ভর করে, এবং এরপর থেকেই মানে অদ্ভুত সব আচরণ করতো, আপনার জ্যান্ত মুরগি কামড়ায় খেত, তারপর আপনার পাগলের মতো চলতো, আর মাঝে মধ্যে নাকি আপনার ওই গাছের নিচে বসে বিড়বিড় করে বলতো যে আমারে বাঁচাও, আমার তোরা নিয়ে যেত। রাসেল ভাই এখানে আপনার শেষ হইতে পারতো, মেয়েটার কেউ ছিল না, আত্মীয় স্বজন কেউ ছিল না, খুব মানে এতিম ছিল। একটা সময় আপনার ওই লাস্ট যেদিন মেয়েটা সুসাইড করে সেদিন নাকি আপনার একটা আশীর্বাদ ছাগলের বাচ্চাকে গলায় কামড়া রক্ত। এরপর আপনার ওই এলাকার লোকজন আপনার এটা দেখার পর মানে অতিষ্ঠ হয়ে গেছে এবং ওর উপরে খুব প্রহর করে, এবং ওদিনটা রাত্রি মানে মারা যায়, পরদিন সকালে দেখতে মারা ছিল। থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের আরো একটা ঘটনা এখন চলে যাব, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। শুনে একটা অডিও ক্লিপ শুনে আসি। স্টেশন রেডিও ফুড এফএম and 240 Food FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। নমস্কার রাসেল ভাই, আশা করছি আপনি এবং আপনার পুরো ভূত এফএম টিম সবাই খুব ভালো আছেন। আমি সুপর্ণা, আমি ইন্ডিয়ার কলকাতা থেকে কথা বলছি। আমি ভূত এফএম রেগুলার শুনি এবং এটি আমার খুব পছন্দের একটি প্রোগ্রাম। রিসেন্টলি আমার সঙ্গে একটি ঘটনা ঘটে, তো সেটি আমি আপনাদের সবার সঙ্গে শেয়ার করতে চাই। প্রথমে আমি আমার সম্পর্কে কিছু, টাউন কিন্তু নয়, কলকাতা আমার কর্মস্থল। আমি এখানে একটি জব করি। নর্মালি আমাদের কোম্পানি শনি এবং রবি 2 দিন ছুটি থাকে, তো আমার যেহেতু বাড়ি কলকাতার বাইরে, আমি ছুটিতে অর্থাৎ উইকেন্ডে আমি বাড়ি চলে যাই। 31 এবং 30 যে শনি রবিবার ছিল সেখানে একটি কারণবশত আমি আমার বাড়ি যেতে পারিনি। এবং বলে রাখা ভালো, এর আগে কিন্তু আমি এই ধরনের কোনো প্যারানরমাল কিছু দেখিনি বা কোনো ফিলিংস যেটা আপনারা বলেন যে কিছু ফিল করতে পারা, সেই রকম আমি কিছু ফিল করিনি। তো এইবারে জিনিসটা একদমই অন্যরকম একটা ঘটনা হলো। যাই হোক, আমি প্রথম থেকে আপনাকে পুরো ঘটনাটা বলছি। 31 মার্চ 2019 দিনটা ছিল রবিবার। অন্যান্য দিনের মতোই আমি সেদিনও আমার রাতের খাওয়া দাওয়া সেরে আমার একটি কলিগের সঙ্গে আমি কথা বলছিলাম ফোনে। তো আমাদের কথা বলতে বলতে ধরুন প্রায় রাত 1টা বাজে। তো 1টার সময় আমি গুড নাইট আমরা শুতে চলে যাই। মানে আরেকটি কথা জানিয়ে দিই, খুলতে পারছিলাম না। তো যখন আমি খুলি তখন সব আবার আগের মতো নর্মাল হয়ে গিয়েছে। তো আমি নিজের মনে এটা চিন্তা করছিলাম যে মেবি এটা হতে পারে আমার মনের ভুল, কিন্তু এটা যে আমার মনের ভুল নয়। হঠাৎ করে সেটা আমি প্রমাণ পেলাম। দ্বিতীয় খাটটি থেকে একটি সাউন্ড আসলো আমার কানে, মানে সাউন্ডটা অনেকটা এইরকম, ঠিক এইরকম একটি সাউন্ড আসলো আমার কানে। ইভেন সাউন্ডটি যখন আসলো মনে হলো আমার মুখের উপর যেন একটা গরম নিঃশ্বাস দিয়ে দিল। মানে গরমকালে বাইরে বেরোলো যেরকম একটা লুয়ের ঝাপটা নিয়ে, তার সঙ্গে একজন অশরীরী, ব্যাপারটা কতটা ভয়ঙ্কর তাও আমি নিজের উপর কোনোভাবে কন্ট্রোল করেছিলাম। আপনি নিশ্চয়ই জানেন যে হিন্দুদের মধ্যে আমরা অনেক সময় অনেক ঠাকুর বাড়ি অথবা অনেক গুরুর আশ্রিত থাকি, দীক্ষা নেওয়া হয়। আমিও সেরকম একটি গুরু আশ্রিত। আমার দীক্ষা নয়, আমার নাম নেওয়া আছে।
তো আমার গুরুদেব আমাকে যে নামটি দিয়েছিলেন আমি সেটা মনে মনে জব করছিলাম, কিন্তু এইভাবে কতক্ষণ চলবে আমি এটাই চিন্তা করছিলাম। ইভেন আমি আমার চোখ দুটো খুলবো কি খুলবো না, আমি টিটকিনি করার আওয়াজটি পেলাম, তখনই আমি ওই খাটে আমার ফোনটা ছিল, ফোনটা নিয়ে তাড়াতাড়ি আমার ফোনে হনুমান চালিসা ছিল অডিও, হনুমান চালিসা অডিও রেকর্ডিংটা চালিয়ে দিলাম। ওই ধরুন রাত 3টে থেকে 4:30 অব্দি আমার ঘরে কন্টিনিউয়াসলি হনুমান চালিসাই চলেছে, কারণ আমি এটা জানতাম যে ভোরের আলো ফুটলে আমি পুরোপুরি সেফ। তো ভোরে আলো ফোটার পরে আমি একটু ঘুমাই, তারপরে প্রথমে ঘুমতে ঘুরতে ফোন করি আমার কলিগকে, তাকে গঙ্গাজল আনতে বলি অফিসে। তারপরে আমি পরিবার পরিজন ছেড়ে আমাদেরকে প্রত্যেকটা সিচুয়েশনের জন্য তৈরি থাকতে হয়, কেননা আমরা নিজেরা তো জানি না যে আমাদের সঙ্গে কাল কি হবে বা 1 মিনিট পরে আমাদের সঙ্গে কি হবে। তো আমি এটা নিজে থেকে বিশ্বাস করি যে আমি যদি ভগবানের উপর সম্পূর্ণ বিশ্বাস ছিলাম যে যদি কিছু হয় আমার সঙ্গে, আমি সামনাসামনি মানে ফেস টু ফেস আমি ফাইট করবো। আমি দেখতে চাই যে যদি তার কাছে সত্যি থাকে তো আমার কাছে আমার বিশ্বাস আছে। তো এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে সবাইকে শোনাবেন। এর পরবর্তীকালে যদি আমার সঙ্গে আবারও কিছু ঘটে নিশ্চয়ই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। এবং আপনারা শুনছেন ভূত FM। আজকের মতো এখানে আমাদের এপিসোডটা শেষ করতে হবে। কথা হবে আবারও সামনে, অর্থাৎ আগামী শুক্রবারে। আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী শুক্রবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুটতে থাকবেন। টাটা।